বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বিনিয়োগকারী বন্ধু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। শুভ সন্ধ্যা। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের 17তম ওয়েবিনার। সবার সুস্থতা, বিনিয়োগের সফলতা ও দীর্ঘ জীবন কামনা করছি। আজকে একটা কথা বলেছিলাম যে আলো আসবেই, হয়তো 2 দিন আগে অথবা পরে, তবে এই কথা সত্য যে আলো আসবেই, এটা মাথায় আমি সবসময় পজিটিভ থিঙ্ক করি এবং দৃঢ় বিশ্বাস হয়তো একটু সময় লাগবে কিন্তু আমরা ভালো একটা ফল পাব। তো আমরা জানি যে গত 18ই জানুয়ারি খুব তড়িঘড়ি করে ফ্লোর প্রাইস উঠানো হলো, খুব তাড়াহুড়া করে, মানে জানতে দেওয়ার আগেই, সবাইকে জানতে দেওয়ার আগেই খুব তাড়াহুড়ো করে ফ্লোর দেওয়া হলো। তারপরে বেশ কিছু দর কমেও গেল, কমার পরে আবার দেখা গেল যে শেয়ারের দর বা আমাদের টোটাল মার্কেটে আবার বেড়ে গেল, এমনকি রেজিস্ট্যান্স লেভেল পার করে বেশ কিছু উপরে উঠলো। তো যারা একটু সচেতন বিনিয়োগকারী ওই সময় কিন্তু তারা সব বিক্রি করে বসেছিল অথবা অর্ধেক বিক্রি করে বসেছিল, তাদের জন্য এখন সময়টা ভালো যাচ্ছে যারা বিক্রি করে বসে আছে। আসলে আরেকটা ব্যাপার হলো, আসলে বিক্রি করে টাকা নিয়ে বসে থাকা যায় না, খুবই কঠিন একটা কাজ টাকা নিয়ে বসে থাকা। তো আমি আপনাদেরকে বলবো যে এই টাকা নিয়ে বসে থাকার অভ্যাস করতে হবে। এই বাজার কিন্তু একটানা কমে না, মাঝে মাঝে আবার হঠাৎ করে বাড়ে, একটু বাড়ার আগে কিন্তু একটু আঁচ পাওয়া যায়। যেমন গতকাল যে মানে লাস্টের যে সিচুয়েশনটা ছিল তাতে কিন্তু বোঝা যাচ্ছে আগামীকাল বাড়বে। তো এই যে লাস্টের দিকে আজকে যদি কেউ কিছু শেয়ার শেষের দিকে কিনতে পারতো, যে শেয়ারগুলো মানে বেশ কিছু কমে গেছে, দর কমে গেছে, রিসেন্ট বাড়ছিল, বেশ কিছু বাড়ছিল, কমে আগের সাপোর্ট লাইনে চলে আসছিল, তারা যদি এই লেভেলে যদি কিনে থাকে, আগামী দেখবেন যে 2-4 দিনের মধ্যে একটা ভালো প্রফিট পাইছে, বাস বিক্রি করে আবার বসে থাকা। এবং কমলেও কিন্তু আমাদের একটা সংকেত দেবে যে হ্যাঁ, এখন মার্কেট কিন্তু সংকেত দেয়, আগের দিন সংকেত দেয় যে মার্কেট বাড়বে কি কমবে। যেমন গতকালের সংকেত ছিল কিন্তু যে আগামীকাল, মানে আগামী রোববার আর কি, বাজার বাড়ার সম্ভাবনা অন্তত একদিন হলেও আছে। আবার আগামী রোববার গেলে পরে পরের দিন বোঝা যাবে মার্কেটটা আবার পরের দিন কেমন হবে, বোঝা যায়, কিছুটা বোঝা যায়। তো এই বোঝার জন্য আমাদের একটু কষ্ট করতে হয়, একটু কিছু জানতে হয়। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আমাদের একটু কাইন্ডলি ভাই সবাই একটু মাইক্রোফোনটা বন্ধ করেন প্লিজ। তো আমাদের এখন এমন অবস্থা যে সবাই বাকরুদ্ধ হয়ে পড়েছি, মানে শোকে একদম পাথর হয়ে গেছে, মুখে কারোই হাসি নাই, স্বাভাবিক ব্যাপার। কারণ আমাদের এখন কেনারও সামর্থ্য নাই, সব টাকা আটকা, যে কারণে আমরা বেশি ক্ষতিগ্রস্ত। এখন যারা নতুন বিনিয়োগকারী আসবে তাদের হলো পোয়া ভালো, তারা এই যে আমাদের যে বৃদ্ধ হয়ে পড়ছে, আমরা দেখলাম হঠাৎ করে 3% লোয়ার সার্কিট দেওয়া হলো, কেন? কোনো দরকার ছিল? এর আগে মানুষ তো দেখেও তো শেখে, এর আগে 1% দেওয়ার পরেও দেখেন, আপনারা সবাই জানেন যারা মার্কেটে আছেন, প্রতিদিন 1% কমতে দেখা গেল শেষ 35% কমে গেছে। তারপরেও 1% করতে করতে 35-36 কোনো মানে যতদিন মার্কেট কমছে তত পার্সেন্টেজ কমে গেছে। তো তারপরে সেটা দেখার পরও কেন আবার 3% মানে দেয়া হলো? এর আগে আমরা দেখছি যখন ফ্লোর উঠানোর আগে বেশ কিছু শেয়ার কিন্তু উঠে আসতেছিল, মানে ফ্লোর ভেঙে বেশ কিছু শেয়ার উঠে আসতেছিল, ঠিক সেই সময় তড়িঘড়ি করে শেয়ার মানে ফ্লোর প্রাইসটা উঠাই দেওয়া হলো। তো আমার মনে হয় একটু বিএসসিসির একটু সদয় হওয়া উচিত সাধারণ বিনিয়োগকারীদের প্রতি, কারণ সাধারণ বিনিয়োগকারী যদি না থাকে তাহলে আর যখনই কোনো একটা সিদ্ধান্ত নেয়ার দরকার পড়ে অনেক ভেবে চিন্তে, আমার মতে অনেক ভেবে চিন্তে সিদ্ধান্তটা নেওয়া উচিত। তড়িঘড়ি করে সিদ্ধান্তের ফল কখনোই ভালো হয় না। তো আমরা এই জন্যে আসলে সবাই হতবাক হয়ে গেছি যে
এরকম সিদ্ধান্ত কেন? এখানে আবার আবার প্রশ্ন আসছে যে আবার নাকি ফ্লোর দেওয়া হবে। এখন যদি ফ্লোর দেওয়া হয় তো তাহলে অবস্থা তো আরও খারাপ হয়ে যাবে, চরম খারাপ হয়ে যাবে। আমরা ফ্লোর চাই না। এখন আপনাদের মতামত কি জানি না, আপনারা কি ফ্লোর চান? আবার কি ফ্লোর চান? আমার কথা শোনা যাচ্ছে? অবশ্যই না, অবশ্যই অবশ্যই ভাই এখনো ফলো দিয়ে কি হবে? আচ্ছা, যা হওয়ার তো হয়েই গেছে। ফ্লোর আগে না উঠাইলে ঠিক ছিল, এখন আবার ফ্লোর দেওয়ার কিন্তু এখন তো অলরেডি মার্কেট তো 1000 পয়েন্ট নাই, তো এখন ফলো দিলে তো আরো শেষ হয়ে যাবে। আর এখন তো আরো ইনস্টিটিউট গুলো ভালো কিনতে পারবে ফলো দিলে। তো আমাদের মনে হয় এই মেসেজটা দেওয়া উচিত বিএসসিসি কে বা সরকারকে যে আমরা আর ফ্লোর চাই কিনা। আর সবাই মতামত জানাতে পারেন ফ্লোর চাই কিনা। অবশ্যই না, অবশ্যই না। ফ্লোর যদি দিতে হয় তাহলে 6400 পয়েন্টে নিয়ে ফ্লোরে দিতে হবে। মার্কেট 6400 তে নিয়ে ফ্লোর দেখ, সমস্যা নাই, কিন্তু 5400 তে এনে ফ্লোর দেবে এটা বলা যাবে না স্যার। না, তবে ফ্লোর বাজারকে আমার মতে বাজারকে বাজারের মধ্যে চলতে দেওয়া উচিত, স্বাভাবিকভাবে চলতে দেওয়া উচিত, তার নিজস্ব গতি। না, ফ্লোর যদি দিতে হয় তাহলে মার্কেটের সেই সূচক যখন 6400 ছিল সেই লেভেলে ফ্লোর দেওয়া হোক। হ্যাঁ, যত মানে সেই সময় যে রেট ছিল সেই রেট নিয়ে ফ্লোর দেওয়া হোক, তাতে সমস্যা নাই, কিন্তু এখন ফ্লোর দেওয়া বিএসসি সরাসরি সরকারের হয়ে কাজ করতে যায়, কারণ সরকার যেভাবে চাচ্ছে সেইভাবেই করতেছে। তা না হলে 3% দেওয়ার তো কোনো মানেই ছিল না। এই 3% কি কারণে দিল? কারণ মার্কেট নিচে নেমে গেছে, আর তো নামা ছিল না। হয়তো বা 5500 নামতো, তারপর তো ওখান থেকে একটা বাউন্স করতো। তাহলে এটা হচ্ছে তাদের কৌশলে এটা করা আর কি। আচ্ছা। তার মানে বেশিরভাগ বিনিয়োগকারী ফ্লোরের বিপক্ষে, তাই না? অবশ্যই ফ্লোর তো আমি একবার বলছি, ফ্লোর কিন্তু মার্কেটের স্বাভাবিক সমস্যার সমাধান না। তো সরকার এটা বুঝাইতেছে যে আমাদের কাছে টাকা নেই, আমরা ব্যবসা করতে পারতেছি না। যে অর্থনৈতিক সমস্যার কারণে যদি এমন হয় তাহলে সরকার একটা মেসেজ আছে যে আমরা অর্থনৈতিকভাবে খুব দুর্বল হয়ে গেছি, আমাদের সামনের অবস্থা খারাপ। সত্য কথা বলতে হচ্ছে শ্রীলঙ্কা কিন্তু দেউলিয়া হয়ে গেছে, কিন্তু তাদের মার্কেটে এই অবস্থা হয় না। পাকিস্তানেও কিন্তু তার চেয়ে বেশি খারাপ অবস্থা আমাদের চেয়ে, কিন্তু তাদের মার্কেট কিন্তু এই প্রবলেম নাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু হচ্ছে অর্থনৈতিক অবস্থা খারাপ, সেই জন্য সেটা কিন্তু কারণ না। কারণ আমারও যদি একটা ফ্ল্যাট থাকে, একটা ফ্ল্যাটের দাম যদি 1 কোটি টাকা থাকে, সেই 1 কোটি টাকার ফ্ল্যাট কেমনে এখন আমার হচ্ছে 50 লাখ টাকা আসবে? এটা কোনো যুক্তির কোনো কারণ নাই। তো বাজার খারাপ হতে পারে, কিন্তু আমাদের কোম্পানি, সবগুলো কোম্পানি তো মোটামুটি লাভ করতেছে। এখন ইপিএস তো বেশিরভাগ কোম্পানি ভালো আসতেছে। আচ্ছা, তো যাই হোক, আমাদের সময় খুব ফাইন্যান্স গুলো ছাড়া আর 1.5 ঘন্টার সময়। তো আমরা তাহলে ফ্লোর আবার নতুন করে ফ্লোরের বিরোধী, এটা একটা জিনিস পাওয়া গেল। আর আমরা যে 3% লোয়ার সার্কিট দিল, এইটা সম্বন্ধে আপনাদের একটু অভিমত জানতে চাই। এটা কি উঠানো উচিত নাকি বহাল রাখাই উচিত? এটা তো একটা জঘন্যতম সিদ্ধান্ত নিয়েছে, জঘন্যতম। ভাই এটা 100% উঠানো উচিত। কারণ হচ্ছে একটা শেয়ার যদি 10% বেড়ে যায়, সেই শেয়ার তো আবার কিছু কমতে যাবে, আবার যখনই কমতে যাবে সেটা তখন ওই যে হ্যাং হয়ে থাকবে। তাহলে এটা তো একবারে জঘন্যতম একটা সিদ্ধান্ত হয়েছে। কারণ এখন যে পরিমাণ নামছে, প্রতিটা শেয়ার 20%, 10%, 15% স্বাভাবিকভাবে উঠবে, কিন্তু সেই উঠার পরে সেটা তো আর 5% কারেকশন হতে পারবে না, 3% যে হ্যাং হয়ে থাকবে। তখন আর কেউ এটা কিনতে যাবে না। তখন যারা এটাকে নিয়ে হচ্ছে সিস্টেম করে দাম করতে পারে, তাহলে তো বাজার আর তারা তুলবে না। আচ্ছা, তাহলে আমরা কেউ চাই না 3% আবার আটকে থাকো। আচ্ছা, আমরা চাই না যে আসলে ফ্লোর। সরকার ভালো করার জন্য 2008-9 সালে আমি দেখছি, তখন মার্কেটে তখন ব্যবসা করি না, কিন্তু 20% ছিল সার্কিট ব্রেকার। না, এক সময় তো সার্কিট ব্রেকার ছিলই না, তখনও কিন্তু এক সময় তো সার্কিট আগে তো ছিলই না, এক সময় তো ছিলই না। কিন্তু আমি 7-8 সালে যখন ওই তত্ত্বাবধায়ক সরকার আসছে, তখন আমি দেখতাম যে 20% বাড়তে পারে, 20% কমতে পারে। তো যাই হোক, এইটাই হলো বাজারের স্বাভাবিক নিয়ম। বাজারকে জোর করে কিছু চাপাই দিলেই বাজার খারাপ হয়ে যায়। তো এটা আমরা বিএসসিসির কাছে অনুরোধ করব যাতে বিএসসিসির একটু সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতি সদয় হন এবং এই 3% ফ্লোর লোয়ার সার্কিটের জন্য উঠায় দেন। তো ভাই প্রথমে যখন ফ্লোর তুলে দিয়েছিল 1% করে, তখন আমি কিন্তু চিঠি লিখছিলাম বিএসসি তে এবং সরাসরি কথাও বলছি তাদের ডিরেক্টরদের সাথে, কয়েকজনের সাথে কথাও হয়েছে।
তো আসলে কি তাদের সিদ্ধান্তগুলো তারাও নেয় না, তাদের সিদ্ধান্তগুলো অন্য জায়গা থেকে আসে। কারণ আপনি দেখেন কিন্তু ছোট শেয়ার গুলোর কিন্তু ফলো তুলে দেওয়া হয়েছে, বেক্সিমকো গ্রুপের কোনো শেয়ার কিন্তু তুলে দেওয়া হয় নাই। আর এখনো পর্যন্ত বেক্সিমকো গ্রুপ আপনার হচ্ছে সিএল এগুলো তাদের একটা যেমন ইসলামী ব্যাংক এগুলো গ্রুপগুলো অনেক স্ট্রং, তাদের শেয়ার গুলো ফলো যদি তুলে দিত একসাথেই হচ্ছে ইন্ডেক্স যা কমা সবই কমে যেত, 5,000-এ যেত, তার বেশি তো নামতো না। কিন্তু সেগুলো তুলে দেয় না, দেখবেন এটা কিন্তু তারা কৌশলে ধরে রাখছে। কারণ এখানে হচ্ছে একটা বাজারে দুই রকম নিয়ম তো হতে পারে না। প্রথমে যখন ছোট শেয়ার তুলে তুলে 1% করে, তখন তো আমাদের 40% চলে গেল 40 দিনে, কোনো বায়ার তো আসে না তখন, কিন্তু তাদের শেয়ার তখন ফলো তুলে দেয় নাই। যদি একসাথে কমে গেলে আমাদেরও 40% কমতো, তাদেরও 40% কমতো, বাজারটা নির্দিষ্ট জায়গায় আসতো, তাহলে আমরাও তো আমাদের শেয়ার গুলো বেড়ে যেত পরে। আচ্ছা, যেটাই হোক, তো আমাদের না কথা সত্য, এবং স্যারের মাধ্যমে আমি এই মেসেজটা দিতে চাই যে যেহেতু একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়া দরকার, অতএব সমস্ত শেয়ারেরই ফ্লোর তুলে দেওয়া উচিত, ওই যেগুলোর ফ্লোর তুলে নেয় সেগুলোও তুলতে হবে। না, এখানে আবার আরেকটা সমস্যা আছে, মার্কেট আরো পড়বে, সমস্যা নাই, কিন্তু ওইগুলোরও ফ্লোর তুলে দেওয়া উচিত। খালি পড়বে না, কারণ এই যে ইসলামী ব্যাংক, তারপরে বেক্সিমকো, এগুলো শেয়ার সংখ্যা তো প্রচুর, এগুলো হবে শুভঙ্করের ফাঁকি ভাই। 1% কমলেই দেখা যায় যে 7-8% মানে 7-8 পয়েন্ট কমে যাচ্ছে। তো যাই হোক, আমাদের প্রশ্ন ভাই যদি একসাথে করতে ভাই, এখন তো অলরেডি আমাদের 40% নাই কিন্তু ভাই, 40% 50% নাই, একসাথে যদি করতে তাহলে আমার সুযোগ কিন্তু বেশি কমে যেত, আর সুযোগ বেশি কমে গেলে কিন্তু আমরা কেনার জন্য আর আগ্রহী হব। আচ্ছা, যাই হোক, তো আমরা আসলে বাকরুদ্ধ হয়ে পড়ছি। এখন এর থেকে পরিত্রাণ পাওয়ার তো একটা উপায় আমাদেরকে বের করতে হবে। তো আমি একটা প্রস্তাব রাখি আপনাদের, যে আসলে বের হওয়ার কোনো উপায় আছে কিনা, আমরা দেখি আরো কত কমতে পারে। তো আমরা আমাদের এই মার্কেটে কিছু গুজব আছে। সেই গুজব হলো কি, কোনো অ্যানালাইসিস কোনো কাজ করে না, তারপরে ভালো শেয়ারের দর বাড়ে না। তো আসলে কথাগুলো সত্যি মিথ্যা দুইই আছে। কিভাবে আমি বলি, সব খারাপ শেয়ারই যে খালি পয়সা দেয় তা কিন্তু না, কিছু কিছু খারাপ শেয়ার পয়সা দেয়। আবার সব ভালো শেয়ারই যে মানে বাড়ে তা কিন্তু না, কিছু কিছু শেয়ার বাড়ে, ভালো শেয়ারই বাড়ে। তারপরে টেকনিক্যাল অ্যানালাইসিসটা আসলে আমাদেরকে বুঝতে হবে যে অ্যানালাইসিসটা হলো কি। এটা আপনার চিন্তাধারাটাই হলো অ্যানালাইসিস। এইসব বলে সাধারণ বিনিয়োগকারীদের বোকার মানে মানে কি বলে, যাতে না শেখে সেই চিন্তাধারা থেকে তারা এই যে কিছু এই যে কারসাজি কারকরা এইসব কথাগুলো ছড়ায়। শিক্ষা মানেই হলো আলো, এটা আমাদেরকে বুঝতে হবে। তো সেই শিক্ষাকেও এখানে প্রশ্নবিদ্ধ করছে কিছু এই কারসাজিকারক। আমাদের কত বেচা কেনা হইল, কত টাকার কেনা বেচা হইল, এটা তো অ্যানালাইসিসে ধরা পড়তেছে, তাই না? কারা কারসাজি করতেছে, কারা কত শেয়ার কিনতেছে, এই শেয়ারগুলো গেমলার কিনতেছে নাকি ক্ষুদ্র বিনিয়োগ করতেছে, সেটা তো ধরা পড়তেছে যে এই অ্যানালাইসিসের মধ্যে, তাই না? টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যেই। তো কি মাঝে মাঝে কি হয় যে এই টেকনিক্যাল অ্যানালাইসিসের পিছনে যেসব কারিগর আছে তারা কি করে, হঠাৎ করে কমায় দিয়ে মানে উল্টাপাল্টা করে ফেলে। এইটা করতে পারে, কিন্তু তার অর্থ এই না যে আসলে অ্যানালাইসিস কাজ করে। তো ভালো শেয়ার বাড়বেই, এটা মাথায় রেখেন, ভালো শেয়ার বাড়বেই, কিন্তু খারাপ শেয়ার আবার যদি একবার পড়ে যায় সেটা সহজে বাড়ে না। এটা আমরা বহু শেয়ার আমরা দেখে আসছি যে খারাপ শেয়ার যদি একবার কমে যায় সেটা থেকে মাথা তুলে দাঁড়ানোর মতো অবস্থা থাকে না। কিন্তু ভালো শেয়ার যদি আপনি 10-15 বছরও রেখে দেন, 20 বছরও রেখে দেন, ওখান থেকে একটা ভালো বেনিফিট আসে। কারণ ওই আপনার ইপিএস থেকে বলছে, ডিভিডেন্ড থেকে, সেটা হতে স্টক ডিভিডেন্ড হতে পারে, ক্যাশ ডিভিডেন্ড হতে পারে, সেটা থেকে একটা ভালো প্রফিট পাওয়া যায়। তো আমরা দেখেন এটা চিন্তা করতে পারি, যদি এইভাবে আমরা চিন্তা করি যে কোনো শেয়ারে, যে এখন কোন শেয়ারগুলো দেখেন মার্কেটে বাড়তেছে, AIL কন্টিনিউ বাড়তেছে, অবশ্যই শেয়ারটা ভালো। দেখেন প্রত্যেকটা কোয়ার্টারে
এই শেয়ারের ইপিএস ভালো আসছে। তারপরে লভেলো একটানা বাড়তেছে, কিন্তু কন্টিনিউ বাড়তেছে। এটা 27-28 টাকা থেকে এখন কত 67 সম্ভবত না, 67, 68, 70, 71 টাকা উঠছিল, 72 টাকা 73 টাকা উঠছিল, এখন মনে হয় 71 টাকা আছে। তো ডাবলেরও বেশি হচ্ছে। খারাপ বাজারে কিন্তু কিছু কিছু শেয়ার, এই শেয়ার কি ভালো না খারাপ? শামসুদ্দিন ভাই কথা শোনা যায়? উনি হয়তো বা নাই, কথা শোনা যাচ্ছে তো। ও আচ্ছা আচ্ছা। তো কিছু কিছু শেয়ার কিন্তু কন্টিনিউ বেড়েই যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই শেয়ারগুলো কি খারাপ বলেন? আচ্ছা বিবেক মজুমদার বলেন, দাদা বলেন, এই শেয়ারগুলো কি খারাপ? না স্যার, এগুলো ভালো শেয়ার। তাহলে কেন ওই প্রশ্নটা আসলো যে খারাপ শেয়ার ভালো শেয়ারের দর বাড়ে না? আমি যদি বলি ভালো শেয়ারের দর বাড়ে, খারাপ শেয়ারের দর বাড়ে না, তাই না? এই যে ন্যাশনাল পরিবার কত সুন্দর একটা শেয়ার, হ্যাঁ কমতেছে ঠিকই, কিন্তু অন্যান্যর থেকে আমরা যদি রেশিও করি কিন্তু দেখবেন যে তুলনামূলক কম কমতেছে, কিন্তু খারাপগুলো বেশি কমে যাচ্ছে। আপনি কেপিএল দেন কত পার্সেন্টেজ কমে গেছে, বা খারাপ শেয়ারগুলো একটু বের করে দেখেন কি পরিমাণ কমছে, কিন্তু সেই অনুপাতে কিন্তু ভালো শেয়ার বেশি কমে নাই। কারণ ভালো শেয়ার যদি বেশি কমে যায় সবাই কেনা শুরু করবে এবং এটা ডিভিডেন্ডও দেবে, ভালো কিছু পাওয়া যাবে, একটা ভবিষ্যতের কিছু না কিছু পাওয়া যায়। ডিভিডেন্ড যেমন এই যে ভালো শেয়ারগুলো 10%, 12%, 15%, 20% করে ডিভিডেন্ড দেয়, আবার মাঝে মাঝে স্টক ডিভিডেন্ডও দেয়। তো এই যে এগুলা যদি আমাদের যারা স্টুডেন্ট আছে তারা জানেন যে আসলে এইসব শেয়ারগুলো যদি কোনো একটা ভালো শেয়ার যেগুলো পি রেশিও কম, মোটামুটি ভালো মানের, তো সেগুলো যদি আমরা একদম রেখেও দেই, একদম কন্টিনিউ রেখে দেই, সেই শেয়ারগুলো আন্ডা বাচ্চা দিয়ে একসময় অনেক অনেক প্রফিট দেয়। এইটা আমরা আসলে কল্পনাও করতে পারি না। আপনারা নিজেরা, আমি একটা বলি, এই যে বিভিন্ন ব্যাংক আছে, তারপরে মাল্টি ন্যাশনাল কোম্পানির শেয়ারগুলো আছে, দেখেন 10 বছর আগে কি দাম ছিল, সেগুলা এই যে ডিভিডেন্ড দিয়ে কি পরিমাণ মানে পয়সা হয়েছে, একটু যদি আমরা ক্যালকুলেশন করেন দেখবেন যে হিউজ প্রফিট আসছে, হিউজ, যেটা আমরা কল্পনা করতে পারি না, জ্যামিতিক হারে পয়সা আসে। তো ভালো শেয়ারের বিকল্প নাই। তো ভালো শেয়ারের বিকল্প যেহেতু নাই, তাইলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো কি যে খারাপ শেয়ার যেগুলো আছে সেগুলো একদম আল্লাহর ওয়াস্তে বিক্রি করে দিয়ে যে ভালো ভালো শেয়ারগুলো আছে, এই ভালো শেয়ারগুলো কিন্তু একসময় র্যালি হয়, ভালো শেয়ারগুলোই কন্টিনিউ র্যালি হয়। এবারে এই কোনো শেয়ার আছে 1 বছর 2 বছর 3 বছর 4 5 বছর পর্যন্ত বাড়তেই থাকে। তা আমরা যদি সেই শেয়ারগুলো কনভার্ট করি তাহলে দেখবেন যে ওই শেয়ারগুলো আবার একসময় খুব ভালো পয়সা দেবে। তবে এই জন্য আসলে মনের অনেক বল থাকার দরকার, মানে হ্যাঁ কি বলে, কিন্তু আসলে পারা কঠিন যে আমি এত সস্তায় শেয়ার বিক্রি করে দিব, আবার যে কিনবো ওইটা আবার যদি আরও কমে যায়। তবে আসলে কিন্তু এই ভয়টা আসলে তেমন মানে অমূলকই বলা যায়। খারাপ শেয়ারে আসলে কখনো ঢুকতেই নাই, আর যদি ঢুকতেই হয় সেটা হলো কখন, একদম যখন কম দাম থাকে, মানে একদম কমে গেছে। হ্যাঁ খারাপ শেয়ার পয়সা দেয়, এটা সত্য, কিন্তু সব খারাপ শেয়ার না, কিছু কিছু খারাপ শেয়ার যেগুলো পয়সা দেয় সেগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে, এবং সেই সব শেয়ারগুলো যদি একদম বেশি কমে যায়, একদম বেশি, তাহলে আমরা কিনতে পারি, সেটাকে ইয়ে করতে পারি। যেমন এর আগে দেখেন এই যে 4 টাকা দামের একটা শেয়ার, একটা শেয়ার ফ্যামিলি টেক্স সম্ভবত, দেখেন কমার পরে সম্ভবত 90% প্রফিট দিয়েছে, এই খারাপ বাজারে 90% প্রফিট দিয়েছিল। এই যে বাড়ার পরে যে কমার পরে যে বাড়ছিল, মানে ফ্লোর উঠা দেওয়ার পরে কমে যাওয়ার পরে প্রায় 90% বাড়ছিল। তো হ্যাঁ খারাপ শেয়ার যে পয়সা দেয় না তা না, সেটাও দেয়, কিন্তু সেটা কেনারও আমার সময় থাকে। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো কি যে খারাপ শেয়ারগুলো থেকে আমরা বেরোয় আসতে পারি, বেরোয় এসে যেসব শেয়ারগুলো ডিভিডেন্ড দেয়, ভালো ডিভিডেন্ড দেয় কিন্তু কম দাম আছে, প্রত্যেকটা ইপিএস স্যার ফ্যামিলি ট্যাক্স থেকে লাভ নিছিলাম স্যার। এই মুহূর্তে তো কোনো খারাপ শেয়ারও এখন বিক্রি করা যাচ্ছে না, কারণ কি সেগুলো তো সব একেবারে লোয়েস্ট পজিশনে আছে। আচ্ছা, তো তাহলে আমাদের বিক্রি না করাই ভালো, আমরা একটু অপেক্ষা করি। আমি বারবার বলতেছি আলো কিন্তু আসবেই, ভালো হবেই মার্কেট, টুডে যে টুমোরো। আমরা এই 24 সালে একটা প্রেডিকশন করে রাখছিলাম যে 2024 সালে একটা ভালো বাজার পাবো, তো কেবল শুরু। আসলে বাজার বাড়ে হলো সাধারণত জুন জুলাই আগস্ট থেকে। তো দেখা যাক, আমরা এ পর্যন্ত একটু অপেক্ষা করি, নইলে না আরেকটা বছর অপেক্ষা করব। আমরা তো প্রেডিকশন দেখছি যে এর আগে
সেই 84 সাল থেকে, এটা তো আমি আবারও বলি যে 84 সাল থেকে 96 সাল, কত 12 বছরে একটা ভালো উল্লম্ফন হয়েছিল। 96 থেকে 2010 সাল একটা ভালো উল্লম্ফন হয়েছিল। তো 2010 সাল থেকে আবার ঠিক এখন সেই সময়টা কিন্তু কাছাকাছি চলে আসছে, কারণ শেয়ার বাজার কিন্তু আসলে ইতিহাসে পুনরাবৃত্তি করে। তবে লক্ষণ আমি খারাপ বলবো না, কারণ খারাপের পরেই কিন্তু বাড়ে। এই যে খারাপ হচ্ছে, এই খারাপের পরেই হয়তো একটা ভালো বাজার পাবো। আর যেহেতু আমাদের উপমহাদেশের অন্যান্য দুইটা শেয়ার যেহেতু অনেক বাড়তেছে, আপনারা জানেন যে ভারত এবং পাকিস্তানের সূচক অনেক বেশি, অনেক মানে 10, 12, 13 গুণ বেড়ে গেছে। তো এই সূচকগুলো ওদেরটা যদি বাড়ে, তো আমাদেরটাও একদিন আশা করতে পারি যে আমাদের সূচক একদিন বাড়বে, হয়তো একটু সময়ের অপেক্ষা। তো আমাদের মনে হয় বেশ কিছু বলতে চাচ্ছেন মনে হয়। তো আপনি একটা জিনিস বললেন যে পাকিস্তানের বাজারের কথা বললেন, পাকিস্তান এবং শ্রীলঙ্কা বা ইন্ডিয়া আসলে সদিচ্ছা থাকলে বা আমাদের ইনস্টিটিউট গুলো যদি সেই ধরনের পদক্ষেপ নেয় বা তারা যদি খুব বেশি জঘন্য না হয়, তারা তো জঘন্যতম আচরণ করতেছে তাদের প্রতি, তারা যে ধরনের আচরণ করা উচিত সে ধরনের আচরণ তো করতেছেই না টোটালি, যার কারণে আজকে আমাদের বাজারে এই অবস্থা। কারণ আমাদের সূচক এত কম তো কথাই না, কারণ আমাদের কোম্পানিগুলো কি দেউলিয়া হয়ে গেছে নাকি? স্কয়ার ফার্মা, বেক্সিমকো, অলিম্পিক, এইসব বড় বড় কোম্পানি কি দেউলিয়া হয়ে গেছে? এদের তো কোনো কিছু হয় নাই, কিন্তু এদের শেয়ার প্রাইস তো সেইভাবে কমতেছে। তো এটা আসলে অযৌক্তিক ভাবে, ইউনাইটেড পাওয়ার, এগুলো অযৌক্তিক ভাবে কমতেছে আর কি। আচ্ছা, থ্যাংক ইউ জাকির ভাই। আমরা আসলে একটু অড ল্যাঙ্গুয়েজ ইউজ না করি, আমরা পাবো ইনশাল্লাহ। আমাদেরও সেই অ্যাবিলিটি আছে, অনেকেরই আছে, সেটা 100% আছে ভাই, 100% অ্যাবিলিটি আছে। ভাই আপনার মাধ্যমে আরেকটা বিষয় একটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা এখানে ক্ষুদ্র বিনিয়োগকারী আমরা যে সমস্যায় পড়ি, যেমন পার্সেন্টেজ আর কি, ইনস্টিটিউট পার্সেন্টেজ, ডিরেক্টর পার্সেন্টেজ, পাবলিক পার্সেন্টেজ, এটা এক মাসেরটা আরেক মাসের 20 তারিখে যে আসে। তো এটা যেরকম আমরা শেয়ার কিনি সাথে সাথে আপডেট যদি করে দেয়, তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হয় যে ইনস্টিটিউট কখন কোন জায়গায় ঘাবলা করতেছে আমরা কিন্তু এটা বুঝতে পারি। কিন্তু এটা কি করতেছে, এই মাসের এপ্রিলেরটা মের 20 তারিখে 15 তারিখে পাবলিশ করে, তাও অনেকটা করতেছে না। তো এই যে করে, এটা যদি সাথে সাথে হয় যে আজকে কারা কিনলো, সাথে সাথে পাবলিক পার্সেন্টেজ, ইনস্টিটিউট পার্সেন্টেজ দেখা যাবে বা ডিরেক্টর পার্সেন্টেজও দেখা যাবে, কারণ ডিরেক্টর এখন সেল করে দিচ্ছে না বলেই কোনো কিছু। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সতর্ক হতে পারি যে এই জিনিসটা যদি বিএসসি করে আর কি। আচ্ছা, ঠিক আছে, আপডেটটা সাথে সাথে করবে। আচ্ছা, ঠিক আছে, পরে দেওয়ার মাধ্যমে আরো প্রতারণার সুযোগ করে দেওয়া আর কি। আচ্ছা, হ্যাঁ, অনেক ধন্যবাদ জাকির ভাই। এটা হলে আমরা সতর্ক হতে পারবো আর কি, যে কারা কি করতেছে আর কি, তাহলে আমরাও সতর্ক হতে পারবো, তাহলে বাজারে এত প্রবলেম হবে না। হ্যাঁ জাকির ভাই, আপনার একদম যুক্তিসঙ্গত একটা কথা বলেছেন। আমরা বিএসসি কে অনুরোধ করব যে এই ইনস্টিটিউট যে শেয়ার যখন কিনবে, তারা যেন সাথে সাথে এই জিনিসটা আমাদেরকে জানান। তাদের করার দরকার নেই তো, সরাসরি সফটওয়্যার যদি এটাকে সফটওয়্যার যদি কাজ করে দেওয়া হয়, যে যখন যেটা কিনবে সাথে সাথে পরের দিন সেটা আপডেট হয়ে যাবে, অটো আপডেট হয়ে যাবে। আজকে কারা কিনছে পরের দিন অটো আপডেট হবে, তাহলে আমরা সবাই বুঝতে পারবো। যদি পাবলিক বের হয়ে যায় তাহলে আমরাও বের হয়ে যাবো। জি, আমাদেরকে যেন অন্ধকারে না রাখা হয়। থ্যাংক ইউ জাকির ভাই, আমরা পৌঁছাবো ইনশাল্লাহ, এটা খবরটা থাকবে। তো যাই হোক, আমাদের আরেকটা বিষয় হলো, আমরা আসলে খুবই বিপদের মধ্যে আছি। আমাদের নতুন করে কেনার মতো অবস্থা নাই। তো তারপরেও এর মধ্যে আমি যেটা বললাম যে কিছু শেয়ার কিন্তু বেড়েই যাচ্ছে, একটানা বেড়ে যাচ্ছে। এর মধ্যে কিন্তু কেউ সবাই না, কেউ এবং সেটা পার্সেন্টেজ খুবই কম, তারা কিন্তু আবার দেখা যাচ্ছে ডাবল করতেছে টাকার, এই খারাপ বাজারে করে ফেলছে, তাই না? যেমন কয়েকটা শেয়ারের নাম তো আমি বললামই, তাই না? বিএসএসআরই, লভেলো, AIL, সিটি জেনারেল, তারপরে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, এরকম বেশ কিছু শেয়ার কিন্তু আছে। কিন্তু আমরা কি করি, এইসব শেয়ারের দিকে না তাকায় অন্যান্য শেয়ারের দিকে তাকাই। তো এই শেয়ারগুলোর কিন্তু দেখেন, আপনার ভিতগুলো দেখেন, সব কিন্তু ভালো শেয়ার। তা আমি কেন বলবো, কেন স্বীকার করবো যে ভালো শেয়ারের দাম বাড়ে না? তো ভালো শেয়ারের দাম বাড়ে, এবং ভালো দাম যদি নাও বাড়ে, এটার একটা বেনিফিট পাওয়া যায় যদি স্টক করে রাখা যায়, স্টক করে যদি রাখা যায়। আর তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে যে না, খারাপ শেয়ার ভালো, খারাপ বাজারেও কিন্তু কিছু শেয়ার দর বাড়ে, এগুলো আমাদের চেনা আসলে খুবই জরুরি।
এটা আমি মাঝে মাঝে বলি যে আসলে 15 দিনে 10% লাভ করা যায়, তাই না? আমি কিন্তু বলি, অনেকে হয়তো খারাপ দৃষ্টিতে দেখে বা পাগলও ভাবতে পারে, স্বাভাবিক ব্যাপার যে এই মানুষ যেখানে মানে 60-70% লস করতেছে, সেখানে 15 দিনে 10% লাভ করা যায়, এটা পাগলের প্রভাবের মতোই মনে হয়, কিন্তু আসলে কিন্তু যায়। তো আমাদেরকে একটু যদি আমরা একটু শিখে যদি একটু ব্যবসা করতে পারি, বিজনেস করতে পারি, আমার মনে হয় সম্ভব। তবে এর জন্য আমাদেরকে একটু আমাদের মন মানসিকতার পরিবর্তন আনতে হবে, আমাদের একটা প্রতিযোগী ভাব আনতে হবে মনের মধ্যে, আমাদেরকে শেখার আগ্রহ জাগাতে হবে, মানে প্রবলভাবে আমাদের শিখতে হবে। আসলে শেখার কোনো বিকল্প নাই। তো শিখতে পারলে আস্তে আস্তে হয়তো প্রথম দিকে পারা যাবে না। আমার যারা স্টুডেন্ট আছে আমি বলি যে প্রথম টাকা যদি নাই তো কি হয়েছে, আমাদের তো পেপার ট্রেড করা যায়, মনে মনে কেনা যায়, মনে মনে কিনে আমরা যদি সেই আত্মবিশ্বাসটা বাড়াই, তো আত্মবিশ্বাস বাড়াইলে পরে তখন এরপরে যখন বাজার মানে তখন আমরা খারাপ বাজারে লাভ করতে পারবো। তো খারাপ বাজার সবসময় মানে মাঝে মাঝে খারাপ বাজারকে এনজয় করতে হয় এইভাবে যে ঠিক আছে আমার লস হয়েছে কত 40-50-60% যাই হোক, আমার এখানে এমন স্টুডেন্টও কিন্তু আছে যে 5 দিনে 30% লাভ করছে এই খারাপ বাজারের মধ্যে। না আছেন কিনা জানি না, এই 5 ওয়ার্কিং ডে, অবশ্য 5 ওয়ার্কিং ডে, এই 5 ওয়ার্কিং ডেতে 30% লাভও করছে। আবার একজন বয়স্ক ভদ্রলোক কি করছে, আমাদের সাজান ভাই আছেন নাকি? সাজান ভাই আছেন? একদম বয়স্ক, উনি কিন্তু আবার এই খারাপ বাজারে আগের কিছু শেয়ার ছিল, সে 10% লস করে শেয়ার বিক্রি করে 10% লস শেয়ার বিক্রি করে 10% লস দিয়ে শেয়ার বিক্রি করে এই যে লভেলো আর AIL কিনছিল, এবং দুটি দিন মাসাল্লাহ প্রায় 15% লাভ করে ফেলেছে কয়েকদিনের মধ্যে। তো আমাদের এই জন্য একটু আসলে ত্যাগও স্বীকার করতে হবে। কখনো কারো যদি 10-15% লস থেকে থাকে, তাহলে কিছু শেয়ার আছে যেগুলো এখন কিনে রাখলে পরে যেগুলা কন্টিনিউ বাড়তেছে। আমরা যে শেয়ারগুলোকে মনস্টার বলি, তো এই মনস্টার শেয়ারগুলো যদি আমরা ধরতে পারি, তো কেনার আবার কিছু নিয়ম আছে, সেই নিয়ম মতো যদি আমরা ধরতে পারি তাহলে হয়তো এখান থেকে ভালো একটা প্রফিট করা সম্ভব, যত খারাপ বাজারই হোক না কেন। তো যাক, নিয়ম তো গতকালকে সার্কিট ব্রেক মানে 3% দিয়ে নিয়ম তো ব্রেক করে দিল। হ্যাঁ, তো কালকে এই যে গতকালকে যেমন আরিফ, হ্যাঁ, এটা কিন্তু গত পরশুদিন কেনার দিন ছিল এবং গতকালকে বাড়ারই কথা ছিল, কিন্তু সেক্ষেত্রে গতকালকে কমে গেল। এই যে তারপর এখন কি বলবো, ও যে অনেকে বলতেছে যে শেয়ারগুলো আমরা যে টার্গেট করছি যে এই শেয়ারগুলো তো বাড়তেছে, তা আমাদের তো জানা যায় না, আমাদের তো আলোচনা হয় রেগুলার, তো এইগুলোকে ঠেকানোর জন্য এই কামগুলো করতেছে। কারণ আমাদের এগুলো তো এখন মোটামুটি একটা প্রচার হয়ে গেছে, তাই না, যে কোন শেয়ারগুলো বাড়তেছে, লাভ হচ্ছে। আমি আবার গ্রুপে কিন্তু দিছিও আপনাদেরকে, এর আগে কিন্তু দিছিলাম, প্রায় 10-15 দিন আগে কিন্তু গ্রুপে আমি দিছি কোন শেয়ারগুলো বাড়তেছে, যে এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে। দেখেন আজকে সেই শেয়ারগুলো বেশ অনেক বেড়ে গেছে। তো আমরা তো এটা ধারণাই করতে পারি যে এইসব শেয়ারগুলোকে থামানোর জন্য, কেউ বলেও ফেলছে অবশ্য যে এইসব শেয়ারগুলো থামানোর জন্য দিছে, এই 3% গ্যাপ দিছে। তো কালকে আমি একটা শেয়ার অলরেডি কিনছি, যেটা যে 20,000, আমি দেখলাম যে এটা বাড়তে হঠাৎ করে দেখি সার্কিট ব্রেকার করে একেবারে ওই 3% নাই হয়ে গেছে। তো সার্কিট ব্রেক করার পরে দেখি আবার সার্কিট ব্রেকার মানে ছুঁয়ে বেশ কিছু ছিল, মানে বায়ারলেস হয়ে গেছে 3% দেওয়ার কারণে। তারপরে বেশ মনে হয় আধা ঘন্টা, যারা দেখছেন খেয়াল করছেন কিনা যায় না, কিছু আধা ঘন্টা 15-20 মিনিট বা আধা ঘন্টা পরে দেখি ওটা আবার ফ্লোর থেকে উঠে আসলো, মানে সরি ওই বায়ার চলে আসছে, আবার বায়ারলেস আসছে। তো বায়ারলেস হওয়ার তখন আমি দেখলাম যে এই যে কীভাবে কারসাজিগুলো করে দেখেন। তো আমি এখন স্পষ্ট বোঝা গেল যে এখানে ওই স্মার্ট মানি বলে কারসাজি যেটাই বলেন, স্মার্ট মানি এখানে চলে আসছে 20,000-তে। আমি কালকে অলরেডি ঘোষণাই দিলাম যে আমি কিন্তু কিনলাম। আমাদের গ্রুপে আমি বলছি যে আমি কিন্তু কত 57 টাকা 10 পয়সা করে কিনছি গতকাল। তো পরে দেখেন বেড়ে আবার 59 টাকা মনে হয়ে গেছে, 2 টাকা গ্যাপ হয়ে গেছে পর লাস্টের দিকে, না আরও বেশি, 59 টাকা 40 পয়সা মনে হয়েছিল, পরে 20 পয়সা ক্লোজ হয়েছে।
তো একটু 70 ভাই, হ্যাঁ হ্যাঁ 69। হ্যাঁ 69 টাকা 40 পয়সা মনে হয় হয়েছিল, হওয়ার পরে 69 টাকা 20 পয়সা মনে হয় ক্লোজ হয়েছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তারপরে এই যে এরম কোহিনুর আবার উঠে আসছে, দেন কোহিনুর কেমিক্যাল। তো অলরেডি এটা কিন্তু অনেকে আমাদের 110 টাকা 20 টাকা গ্যাপ পেয়ে গেছে, অনেকে 490 টাকা 80 টাকা করে কিনছিল, তারা লাভবান, তাই না? খালি আমার গ্রুপ না, অন্যান্য যারা আছে অনেকে যারা একটু মানে বাজার সম্বন্ধে একটু মানে ধারণা রাখে, তারা কিন্তু ঠিকই লাভ করতেছে। আমি দেখছি এই আমার গ্রুপে তো আছে, অনেকেই আছে অলস। তো অলস মানুষ দিয়ে কি কিছু করা যায় ভাই বলেন? মানে কাজ না করলে কেউ পয়সা দেয় এই পৃথিবীতে? কেউ আছে? আমি বলছি 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা যদি কেউ এই বাজারের জন্য পরিশ্রম করে এবং তার মধ্যে যদি প্রতিযোগিতার মনোভাব থাকে যে হ্যাঁ আমি জিতবই, কারণ এটা আমি বলি না এটা খেলার বাজার। তো খেলার বাজার মানে কি? প্রতিযোগিতা মানে কি? হার জিত যেখানে আসে, তো সেখানে আমাকে লড়াই করতে হবে না দেলোয়ার ভাই? আমাকে লড়াই করতে হবে তো, নাকি? স্যার শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, তা আমাকে লড়াই করতে হবে না? অফকোর্স, অবশ্যই। এই লড়াই করতেই ভয় পায় মানুষ। আমি চ্যালেঞ্জ দিতে পারি যে যদি কেউ, চ্যালেঞ্জ না, এটা আপনারা নিজেই বুঝবেন, যে কেউ যদি 1-1.5 ঘন্টা যদি এই মার্কেটে সময় দেয় এবং সঠিক শিক্ষা নিয়ে, তাহলে কিন্তু এই মার্কেট থেকে ভালো কিছু করা সম্ভব না? বলেন তো দেলোয়ার ভাই, সম্ভব? অবশ্যই সম্ভব। আচ্ছা, আসলেই সম্ভব, কিন্তু আমরা আসলেই খুবই অলস। এই অলসতার কারণে আমরা কিন্তু লুজার হই, অলস। এবং আমি বলবো শিক্ষার অভাব হতে পারে, যে শিক্ষা নাই, না শিখে যদি আমরা যদি শেখার দলের সাথে পাল্লা দেই, একদল মানে রীতিমতো প্র্যাকটিস করে আর একদল প্র্যাকটিস করে না খেলায়, তাহলে কে জিতবে? উত্তম কুমার সরকার আছেন? উত্তম কুমার দা, কে জিতবে বলেন? আমাদের বিদ্যুৎ চলে গেছিল একটু আগে, কেমন আসলো? ভালো করে শুনতে পারি নাই। আচ্ছা, আমি বলছি যে একদল প্র্যাকটিস করে খেলোয়াড়, একদল খেলোয়াড় প্র্যাকটিস করে, একদল প্র্যাকটিস করে না, 2 দল মাঠে নামছে, একদল প্র্যাকটিস করে মাঠে নামছে আর একদল প্র্যাকটিস না করে মাঠে নামছে। জিতবে কে সেটা বলছি। যারা প্র্যাকটিস করছে তারাই তো জিতবে। তো এখানে প্র্যাকটিস করার পরে হারছে এমন কেউ আছেন? আমার মনে খুঁজে পাওয়া খুব কঠিন। শেখার পরে শিখে প্র্যাকটিস করার পরে হারার লোক খুব কম। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। আমাদের একজন গুরুত্বপূর্ণ আর একজন আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবেন। আমাদের তপন দা আছেন নাকি? তপন দাদা। স্যার আছি স্যার, আমি একটু 5 মিনিট সময় নিই স্যার। আচ্ছা, আপনাকে 10 মিনিট পরে দিচ্ছি। তো আমাদের কাজ কি? একটু শেখেন, সেটা যেখানেই হোক, ভালো কারো কাছে শিখেন, শেখার পরে একটু প্র্যাকটিস করেন, একটু সময় দেন। এই মার্কেটে খালি একটু সময় দেন, 1 বার 2 বার 3 বার হয়তো খারাপ হবে, কিন্তু দেখবেন আজ তারপরে আপনি বুঝতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আমার কেন কোথায় ভুল হচ্ছে। ভুলটা মানে প্রয়োজনে মনে কেনেন, মনে কেনার পরে মনে কেনেন, মনে বেচেন, দেখেন, দিয়ে আত্মবিশ্বাসটা বাড়ান। এটাও কিন্তু একটা প্র্যাকটিস করার পরে যখন দেখবেন যে না, আপনার আত্মবিশ্বাস, ফুল কনফিডেন্স যখন থাকবে যে এই শেয়ারটা আমি কিনলাম, কেনার পরে যদি কমেও যায় তাহলে আমি এটা লাভ করবই। যেমন আমি এই যে ন্যাশনাল পলিমার কিনছি, কেনার পরে কমে গেছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আছে যে এটাতে আমি ডাবল পয়সা পাবো। আমার এই দৃঢ় বিশ্বাস আছে, আমার কোনো ভয় নেই। এখন আমি আবার কমতে থাকুক, কোনো সমস্যা নেই, আমি জাস্ট অল্প করে কিছু কিনে রাখছি, অল্প মানে বেশি না, অল্প কিছু কিনে রাখছি খালি টেস্ট করার জন্য, যে দেখি কত কমে। তারপর যখন বেশি কমে যাবে, কমার পরে যখন দেখবো যে আমরা মার্কেট আপ ট্রেন্ডে ঢুকে পড়ছে, তখন আমি ওইটা ফুল লোড নিব। তো এই ন্যাশনাল পরিমাণ এখন স্যার নেওয়া যায়, এখন আপ ট্রেন্ডে ঢোকা শুরু করছে। তো যাই হোক, তো এইরকম বেশ কিছু আমি তো একটা উদাহরণ দিলাম, ন্যাশনাল পলিমারের উদাহরণ দিলাম, তাই বলে আপনারা দেখেন আমি আবার বললে পারে আবার ওই খেলোয়াড়রা আবার দেখবেন যে ওইটা আরো কমায় বলাইছে। তা আপনারা খেয়াল থাকেন,
আপনারা নজরে রাখেন যে এই শেয়ারটা দেখি কত কমতে পারে, কমুক ও 10 এই বছরও 10.5% 10.5% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, দাম হাতের নাগালেই, দাম কিন্তু তুলনামূলক কমই আছে, দেখি আজ যদি কমে আরও কমে আপনারা অন্যান্য শেয়ার বিক্রি করে এটা কিনে রাখেন, দেখবেন যে এটাও একসময় অনেক বেশি পয়সা দেবে। টুডেজ অর টুমরো এইসব শেয়ার, আমি শুধু ন্যাশনাল পলিমার বলতেছি না, ন্যাশনাল পলিমারের মতো এরকম অনেক শেয়ার বাজারে আছে যেগুলা ওই যে সোনার দরে লোহা কেনার, মানে লোহার দরে সোনা কেনার মতো আর কি অবস্থা। তো এইরকম শেয়ার অনেক পড়ে আছে যেগুলো মুভ করে, আবার এগুলো মুভ করে সেটাও দেখতে হবে যে মুভমেন্টে থাকে যে শেয়ারগুলো। ন্যাশনাল পলিমার কিন্তু মুভমেন্টে থাকে, মাঝে মাঝেই দেখা যায় যে 100-150 হয়ে যায়। বিপিএমএল এর কথা বলি আমি মাঝে মাঝে। তো এরকম বেশ কিছু শেয়ার আছে, একটু খালি খুঁজে আপনারা বের করেন, আর এই খারাপ শেয়ার থেকে আপনারা দূরে থাকেন, খারাপ শেয়ারে যাবেন না। খারাপ শেয়ারে যাবেন, আমি বলি না যে খারাপ শেয়ারে যাবেন না, তা না, কারণ আমি বিপিএমএল তো এখন অনেক মানে নিচু পজিশনে চলে আসছে 56 টাকায়, এটা কি এখন আরো কমবে না? যতই কমুক এগুলো আবার 180 টাকা, 150 টাকা, 200 টাকা যাবে ভাই, আমি বলে রাখলাম আপনাদের, হয়তো 2 বছর সময় লাগবে, কিন্তু এই 2 বছরের মধ্যে যদি আমি এখান থেকে একটা ভালো প্রফিট পাই, আমার যদি 4-5 গুণ লাভ হয়, তা আমি কেন ভয় পাবো? ভয় নাই, ভয় পাওয়া যাবে না। আপনি এমন আত্মবিশ্বাসের সাথে কিনবেন কোনো একটা শেয়ার, এমন আত্মবিশ্বাসের সাথে কিনবেন যাতে ভয় না থাকে। তো এইরকম যে স্যার ওরিয়ন ইনফিউশন কি করবো স্যার? আপনি বলছিলেন 494 জন গেছিল, আমার বলছেন যে এখনো বেরোন না কেন? আমি যখন 48-এ গেছে তখন স্যার অর্ধেক বিক্রি করে দিছি, 64-তে 68-তে যখন গেছে সব বিক্রি করে দিছি স্যার। দিয়া স্যার আবার 84-তে কিনছি 800-700। এটা এখন ধরে রাখছি, এখন কি করবো স্যার? না বেশি দিন এইসব শেয়ার রাখেন না ভাই। দেখেন এটা কি এই 500, 600, 700 টাকা, 1000 টাকা যাওয়ার শেয়ার বলেন, এগুলো হলো গেম হয়। কিন্তু এই গেম হয় কেন? এই যে আমাদেরকে ধরায় দেওয়ার জন্য। এই দেখবেন যে কিছু কিছু মানুষ এমন ধরা খাবে যে এটা থেকে আর সহজে বের হতে পারবে না। এই যে বেক্সিমকো দেখেন কত টাকা নিয়ে এমনভাবে ধরায় দিল যে এখন এটা নিয়ে অনেকে এখন মানে টেনশনে আছে। এটা যদি ফ্লোর ছাড়ে তাইলে কি অবস্থা হবে বলার মতো না। কারণ 15 টাকার শেয়ার আমরা কিনছেন হইলো কত 180 টাকা 72 টাকা করে, তাই না? তো এই শেয়ারগুলো আসলে ইপিএস অনুসারে তো ঠিক আছে, অনেক ভালো ইপিএস আসছে, ওইটা দেখাই তো ওই কাজটা করছে, কিন্তু ইপিএস গুলো কি ভুয়া দেখাইলো তাহলে হইতে পারে। কিন্তু শেয়ার সংখ্যা, ভাই ইন্স্যুরেন্স নিয়ে কিছু বলবেন? ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে শেয়ার মানে বেশি কমে গেছে। আচ্ছা, শেয়ার সংখ্যা একটু বেশি, তো এই কারণে শেয়ার সংখ্যা অনেক বেশি। শেয়ার সংখ্যা খুব বেশি, তো এই কারণেই আসলে ইন্স্যুরেন্সের কথা বলছিলাম। ইন্স্যুরেন্স সেক্টরটা হচ্ছে শেয়ার সংখ্যা তো অনেক কম। আচ্ছা, তারপর তো প্রাইস অনেক বেশি কমে গেছে। আচ্ছা আমি বলি, ইন্স্যুরেন্স সেক্টর প্রায় 1.5-2 বছর কমে গেল প্রায়, তাই না? 1.5-2 বছর হয়ে গেল। এই সেক্টরটা আবার বাড়বে, মুভ করবে, আবার মুভ করবে, আবার মুভ করবে, ভয়ের কোনো কারণ নাই। এখন মোটামুটি একটা স্থিতাবস্থায় আসে। এর মধ্যে মাঝে মাঝে 2-1টা শেয়ার কিন্তু অলরেডি র্যালি হচ্ছে, যেমন সিটি জেনারেল র্যালি হচ্ছে, তাই না? আরও একটা শেয়ার র্যালি হইতে পারে, একটু অপেক্ষায় আছি, আমি বলবো না এই মুহূর্তে নামটা, তো মানে মনস্টারের রূপ নিতে পারে। তো সিটি জেনারেল অলরেডি বেড়ে গেছে, এটা হয়তো আরও বাড়তে পারে, কারণ কমাইতে পারতেছে না, তাই না? এবং আপ ট্রেন্ডেই আছে। তো কিন্তু দাম যেহেতু বেশি হয়ে গেছে, এখন নতুন করে নেওয়ার মতো অবস্থা নাই। যারা প্রথম দিকে নিয়েছিলেন লাভ হয়েছে, যে হয়তো তারা নিতে পারে শুধুমাত্র। ভাই রিলায়েন্স শেয়ারটা কি ভালো শেয়ার? রিলায়েন্স ইন্স্যুরেন্স মনে হয় খারাপ না খুব একটা। ইন্স্যুরেন্স কোনটাই খুব একটা খারাপ না। ইন্স্যুরেন্স ম্যাক্সিমাম শেয়ারই ভালো, তবে এটা আবার একটা টান আসতে পারে, তো একটু সময় লাগবে। আর সব শেয়ারই বাড়বে ইনশাল্লাহ, সবই বাড়বে। যখন মার্কেট বাড়ে তখন কিন্তু ওই ভালো মন্দ বাড়ে না, সবই কম বেশি বাড়ে, বুঝছেন? সবই বাড়ে। তো এই জন্য আমরা আসলে ভয় পাবো না, সবচেয়ে বড় কথা হলো ভয় পাবো না। আর দ্বিতীয়ত আমরা সস্তায় আমরা শেয়ার ছাড়বো না। আমরা যদি সবাই প্রতিজ্ঞা করতে পারতাম সবাই মিলে যে বাজারে, যে তাইলে কিন্তু এই এত দূর মার্কেট আসতো না, এত কমতে পারতোই না, কমতোই না মার্কেট। এখন আরেক প্রবলেম হয়ে যায়, তাদের করে যে শেয়ার আছে তারা এক হাত থেকে আরেক হাতে নামাই দিয়ে 5-10 হাজার নামাই দিয়ে 5%, 7% করে কমাই দিচ্ছে। আমি কিন্তু নিজে দেখছি। আচ্ছা আমি দেখছি, মনে করেন 5,000 শেয়ার 10,000 শেয়ার সেল হয়েছে, কিন্তু 7%, 6%। আমি ইসলামী ইন্স্যুরেন্স দেখলাম
রিলায়েন্স দেখলাম, আরো অনেকগুলো শেয়ার দেখলাম যে মানে 10,000 5,000 করে সেল হচ্ছে, কিন্তু 5% 4% নাই। হ্যাঁ হ্যাঁ। তো জাকির ভাই, আপনার বেগুন, আপনি একজনকে কোচে বললেন যে তুই এই দাম দিয়ে কেনে, আর একজনকে বললি তুই এই দাম দিয়ে বেচে, তো ওই দুইজনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকতেছে। কিন্তু বোকারা কি করবে, ওর মধ্যে ঢুকে পড়বে, কিন্তু চালাকরা কিন্তু ঢুকবে না ওইখানে। এই সমস্যা হয়েছে এই, যাতে এই বিনিয়োগকারীরা যে শিক্ষিত না হোক, এই কারণেই কিন্তু আসলে এই কাজগুলো মানে এই বিভিন্ন ধরনের গুজবগুলো ছড়ায়। তো আপনি এগুলো তো বিএসসি ধরতে পারে, এগুলো তো হ্যাঁ ধরতে পারে, একই একই শেয়ার হাত বদল করতেছে, নিজেরাই মানে বাড়াচ্ছে কমাচ্ছে। আমাদের যাওয়ার দরকারটা কি সেখানে কোন? আমরা যাই তো এই মানে ধরাটা খাই না ভাই। আমরা তো আগে থেকে আটকে গেছি, মনে করেন যে আমরা কিনে এসেছি আগে থেকে, কিন্তু মনে করেন তারা মনে করেন যে এটাকে আচ্ছা আমরা বেচবো না, আমরা লসে শেয়ার বিক্রি করব না, শেয়ার বিক্রি করব না। এখন দেখেন আমাদের আর একটা সমস্যা, সেটা হলো কি, মার্কেট যখন বাড়ে মোটামুটি একটা পজিশনে যায়, মনে বেশ ফুর্তি থাকে, কিন্তু তারপরে দেখেন আমরা শেয়ার বিক্রি করতে পারি না। আমি কিন্তু এই জন্য বলছি যে ভাই তোমরা 15-20 বাড়ে গেছে, আমি আগে কি দরে কিনছি ওইটা একটু ভুলে যেতে হবে। আমার যদি 15-20 বাড়ছে, আবার কমার মতো একটা ভাব ধরছে, বোঝা যায় মার্কেট কখন বাড়বে কমবে, কিছু তো বোঝা যায়। তো সেই সময় আমরা বিক্রি করে বসে থাকবো। মার্কেট যখন রেজিস্ট্রেশন লেভেলে চলে যায়, তখন আমি কিছু শেয়ার বিক্রি করে রাখি। কিন্তু এই বিক্রি করাটা অনেকেই পারে না। আমি বলি যে আরে ভাই, মনে করে যে বাকি লাভ আর এক ভাই করুক, আমি বেশি, মনকে এইভাবে সান্ত্বনা দেওয়া উচিত যে মানে লাভটা ধরতে হয়, মাঝে মাঝে লাভ ধরতে, আবার অনেকে লাভ হলেও ধরতে পারে না। তো এই মাঝে মাঝে লাভটা ধরতে হয়, কারণ খারাপ বাজারে ছোট ছোট লাভও মাঝে মাঝে ধরতে হয়। টাকা কখনোই আটকায় রাখা যাবে না। এই যে স্টপ লসের টাকা কখনোই আটকায় রাখা যাবে না। স্টপ লসের সিস্টেমটা কেন আসছে? আমি সর্বোচ্চ 5% লস দিতে পারি, বা 6% 7% লস দিতে পারি। আমি কেন 50% লস দিতে যাব, 60% লস দিতে যাব? তো নিয়ম তো কিছু আছে, তো নিয়মগুলো জানতে হবে। বিডিপেন্সের লাভটা ধরতে পারলাম না। এই যে কেন আমি অফিসের কাছে এত ব্যস্ত ছিলাম যে ওই দিন আগেই মনে হয় বিক্রি করে দিতাম। আচ্ছা, এই যে আমাদের আসলে কিছু সমস্যা আছে, যে আমরা আসলে ম্যাক্সিমাম লোক বিভিন্ন জায়গায় কর্মরত থাকি, যে মানে সময়ের কাজ সময় করতে পারে না, এটা একটা প্রবলেম আছে। কিন্তু এক ফাঁকে এর মধ্যেই 5-7 মিনিটের মধ্যেই আপনি কাজটা করে ফেলতে পারতেন। করতে হবে, মাঝে মাঝে এরকম করতে হবে, লাভটা নিতে হবে, ধরতে হবে। আর এই খারাপ বাজারে কিছু লাভ হওয়া মানেই এনাফ। তো আমাদের এক ভাই এই যে আমার একটা মেসেজ দিল যে স্যার আমি তো 20% লস করে 18% লাভ করলাম, কেমন জানি লাগতেছে, খারাপ লাগতেছে। আমাদের ফাহিম ভাই মনে হয় না, আছেন নাকি? ফাহিম ভাই আছেন? নাকি? ফাহিমুল্লাহ বল দেখলাম মনে হয়। জি স্যার, আছি স্যার। তো লাভ লস থাকবে, কিন্তু চেষ্টা করতে হবে যাতে লস না হয়। তো তারপরে তো আপনার কভার হয়েছে না, খারাপ বাজারে কভার। জি স্যার, কভার হয়েছে। এর আগে আরেকটা 7% লাভ হয়েছিল, ওই এই ধসের ইয়েটা কভার হয়েছে। আচ্ছা, তো যে কভার হয়েছে এটাই হলো বড় কথা। তো ভয়ের কোনো কারণ নাই। মোটর সারা নাকি? তো মাঝে মাঝে হইতেই পারে এরকম, তবে যাতে না হয় এটা এই চিন্তা মাথায় রাখতে হবে। তো আপনাদের একটা কথা শুনি তাহলে। আমরা তো মোটামুটি কিছু মেসেজ আমরা জানাই দিলাম যে আমরা নতুন করে ফ্লোর চাই না, তারপরে 3% লোয়ার সার্কিট উঠায় নেওয়া হোক। আর জাকির ভাই একটা কথা বললেন যে সেটা হলো যে এই যে ইনস্টিটিউট, এটা আমিও ভাবছিলাম জাকির ভাই, আমি জানি না, আমিও ভাবছিলাম যে আসলে এটা প্রত্যেকেরই মনের কথা, যে ইনস্টিটিউট যখন সেল দেবে বা কিনবে, সেল দিক আর কিনিক, বিক্রি করুক আর কিনুক, সাথে সাথে ওটা আমাদের ইয়েতে আসতে হবে। 1 মাস পরে কেন? তা আমি বিএসসির কাছে অনুরোধ করব আমাদের সাধারণ ক্ষুদ্র বিনিয়োগের স্বার্থে এই জিনিসগুলো আমলে নেওয়া হোক। আচ্ছা, আপনাদের এবার আমি তো মোটামুটি মেলা কথা বলে ফেললাম, আপনাদের কথা একটু শুনি। আমি বলতে চাচ্ছিলাম একজন প্লিজ, অন্যরা মাইক্রোফোন প্লিজ বন্ধ করেন। হ্যাঁ, জহরুল ভাই বলেন। একটা জিনিস
যে সুশাসন প্রতিষ্ঠা না করলে কিন্তু মার্কেট ভালো হবে না। সুশাসন প্রতিষ্ঠার দায়িত্ব সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের। আমি রিসেন্ট একটা উদাহরণ দেই, দেখেন আমরা গরম রে মা কি বলে একটি পেস্টিসাইড একটা কোম্পানি 10 পয়সা আপনার ডিভিডেন্ড দিল। এটা তো আইনের পরিপন্থী কাজ করলো, কারণ সে যখন ইসে আসে বলে ওই মার্কেটে আসে তখন কিন্তু তার একটা কমিটমেন্ট আছে, সে পরপর 3 বছর 10% বা তার অধিক হারে সে ডিভিডেন্ড দেবে। সেখানে 10 পয়সা তার মানে হারে ডিভিডেন্ড দেয়, এটা শেয়ার হোল্ডারদের সাথে এক ধরনের কি বলি ইয়ার্কি, অথবা শেয়ার হোল্ডারদেরকে খুব নিচু পর্যায়ের একটা মানুষ হিসাবে গণ্য করে একটা কিছু একটা দিয়ে বিদায় করে দেওয়ার মতো একটা জিনিস করলো। এই জিনিসটা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কোনো ভূমিকা বা কোনো অ্যাকশনে কিন্তু আমরা এটা সেম। আসলে আমরা ধিক্কার জানাই এইসব প্রতিষ্ঠানকে। আসলে এই দেখেন রূপ সাহেব একটু প্লিজ একটু বন্ধ করেন, আমার কথা যে এটা আমরা সেম জানাইতে পারি নাকি জাকির ভাই? তাছাড়া আর কিছু করার নাই ভাই। একজনের মাইকটা খুব ডিস্টার্ব দিচ্ছে, এমপি নামে। এমপি রোব ভাই মাইক্রোফোনটা বন্ধ করেন প্লিজ। ভাই আমার একটা অভিযোগ ছিল, আমি একবার ন্যাশনাল ফিড মিল কিনছিলাম, তখন ন্যাশনাল ফিড মিলের আয় অনেক ভালো ছিল, থার্ড কোয়ার্টার পর্যন্ত প্রায় 1 টাকার উপরে ছিল, কিন্তু লাস্টে যে তাদের কোনো লাভই আর হয় নাই। লাস্টে তারা 1% স্টক দিল, সেই স্টক আমি নিলাম, নেওয়ার পরে আমার প্রাইসও কমে গেল। এরপর ওখান থেকে 1-2 মাস পরে বিএসসি কি বললো যে এটা হবে না, তো হবে না বলে আমি তো রেকর্ড ডেট পর্যন্ত রাখলাম, তারপর আমার প্রাইস কারেকশন হলো, সবকিছু হয়ে গেল, আমি শেয়ারগুলো সেল করে দিলাম। এরপরে যে আমি আর কোনো কিছু পাই নাই, আমি স্টকে আমার যা পাওয়ার কথা ছিল আমি কিছুই পাই নাই। তো এখন এই বিষয়টা আসলে আমি বিএসসি কে জানাইছি, কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারে নাই। আচ্ছা, এইরকম ন্যাশনাল ফিড, আচ্ছা জাকির ভাই জি, আচ্ছা এই ন্যাশনাল ফিডের মতো অনেকগুলা শেয়ারেই শুধু স্মার্ট মানিরা কিন্তু আটকে পড়ে গেছে। আমরা মনে করি যে শুধু আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী শুধু লুজার হচ্ছে, আসলে কিন্তু তা না। অনেক স্মার্ট মানি এই মার্কেটে আটকা পড়ে গেছে বিশাল বড় অঙ্কের। আমরা কিন্তু শুধু ভাই আমার কথা হচ্ছে যেটা হচ্ছে রেকর্ডেড হয়ে গেছে, রেকর্ডেড হয়ে যে প্রাইস কারেকশন হয়েছে, স্টক যেহেতু দিছে সেহেতু সেই অনুযায়ী সে 1% যে 1% যে কারেকশন হয়ে 1 মাস হয়ে গেছে, আমি শেয়ারগুলো সেল করে বের হয়ে গেছে, আমি সেই লস বা আমি সেই 1% করে নিয়ে, কিন্তু পরবর্তীতে আমি তো আর ওই শেয়ারগুলো পাইলাম না, তো এটা আমি ক্ষতিগ্রস্ত হলাম না? আমি তো রেকর্ডেড পর্যন্ত আমার শেয়ার রাখছি। ও আপনি অভিযোগ করেন পদ্ধতিগতভাবে সমস্যা আছে। না না, এটা সমস্যাটা হলো যে আমি সিস্টেম করছে। কথার প্রেক্ষিতে একটা কথা বলতে চাই, যদি allow একজন আমি একটু বলতে চাইছিলাম। আচ্ছা আদর ভাই বলেন আগে। হ্যাঁ দ্রুত, 1 মিনিট ভাই, বেশি সময় নেই। হ্যাঁ, 1 মিনিট শেষ করতেছি। গুরুত্বপূর্ণ টপিক আছে আমাদের জন্য। স্টক এক্সচেঞ্জ যে সিস্টেম করে দিয়েছে যে স্টক ডিভিডেন্ড যেটা দেবে এটা তাদের অনুমতি নিয়ে তারপরে দিতে হবে। তো এটা তো ডিক্লারেশনের আগেই অনুমতিটা নেওয়া উচিত। ডিক্লারেশনের পরে যদি অনুমতি নিতে যাই, অ্যাডজাস্টমেন্ট হওয়ার পর রেকর্ডের পরে যখন অ্যাডজাস্টমেন্ট হয় তখন কিন্তু অলরেডি বিনিয়োগকারী এখানে লুজার চলে যায়। তো এই বিষয়টা একটু ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং সিকিউরিটি এক্সচেঞ্জ এখানে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, যারা স্টক ডিভিডেন্ড দেবে তারা 3 মাস আগে অ্যাপ্লাই করবে যে আমরা স্টক ডিভিডেন্ড দিতে চাইতেছি, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা ডিক্লেয়ার দেব। আচ্ছা, আসলে সব জায়গায় দেখা যায় শুভঙ্করের ফাঁকি, বুঝছেন? আমাদের কি ক্ষুদ্র বিনিয়োগকারীদের কিভাবে ঠকাইতে হবে সেই চিন্তায় সব থাকে। তো এটাও কিন্তু আমি এটা অনেকেরই প্রশ্ন যে এর আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না। আগে স্টক ডিভিডেন্ড ওই অনুমোদন না, আগে দেখি নাই, 2 বছর আগেও দেখি নাই। হ্যাঁ হ্যাঁ, আগে ছিল না, নতুন এই নিয়ম করছে, এই নিয়মটা একদম বাজে নিয়ম করছে। আর এটাতে আমাদের তাহলে এটাই তো আমাদের দরকার, আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ডিসিপ্লিন এনশিওর করবে। রহমান সাহেবের কথা প্রেক্ষিতে আমারও একই কথা আমি বলতাম যে আমাকে একটা রিপোর্ট ডেট স্টক ডিভিডেন্ড এবং বোনাসের জন্য, ডিভিডেন্ডের জন্য, তাহলে আমি ক্যালকুলেশন করবো এই শেয়ার আমার থাকলে আমার লাভ হবে না লোকসান হবে। আমি
ক্যালকুলেশন করলাম, দেখা গেল যে আমাকে শুধু ক্যাশ ডিভিডেন্ড দিয়ে সরাই দিল। আবার স্টক ডিভিডেন্ডের জন্য আবার কি হবে, কি বলে রেকর্ড দাম করে গেল, আমি লুজার হয়ে গেলাম। তাহলে এগুলো তো ইনডিসিপ্লিন। ওনারা এই ডিসিপ্লিন গুলো এনশিওর করো, ওনাদের কাজ এইগুলো। ওনাদের আমাদেরকে নিয়ে খেলা তো ওনাদের কাজ না। সাধারণ পাবলিককে, সাধারণ অ্যালার্মিং নিউজ আমি দেখলাম, আসলে একটু বলি যে নূর নুরানি নামে একজন ভদ্রলোক, উনি নাকি মিসিং শেয়ার মার্কেট। আমি তাকে দেখেছি, তার প্রোফাইলও দেখেছি। সে একটা খুব মনে হচ্ছে সিম্পল ঘরের একটা ছেলে, এক সময় তো পুরানে আর্মি লাইনে পড়াশোনা করতো, এখন ব্যাক করে এসে শেয়ার মার্কেটে করে, বাগেরহাটের দিকে বাড়ি বা সাতক্ষীরার দিকে চিংড়ি চাষ করে, অমুক তমুক করে। সে মিসিং, কারণ ওই যে মতিঝিলে যে দুই একটা আন্দোলন হয়েছে রিসেন্টলি, মিছিল হয়েছে, মিটিং হয়েছে, সেখানে সে ছিল, সে মিসিং। তাহলে এখন যদি কথাও না বলতে পারি, তাহলে আমাদের ধরে ধরে কি লাভে? আমরা সহ্যই করবো, আমাদের পকেট খালি হয়ে যাচ্ছে, আমাদের টাকা খালি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বলার অধিকার নেই। এটা তাহলে কি ধরনের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আর কি ধরনের ভাই একটা মেসেজ দেখলাম ওনাকে পাওয়া গেছে, এরকম একটা মেসেজ দেখলাম, ওনার নামে মামলা হয়েছে, কিন্তু ওনাকে পাওয়া গেছে একটা মামলা। আচ্ছা, নুননুরানি, হ্যাঁ ওটা ও কিন্তু মোটামুটি ভালো ইয়ে। হ্যাঁ ওনাকে পাওয়া গেছে দেখলাম, মেসেজ করছে, এবং ওনার আইসিটি অ্যাক্টে ওনার নামে মামলা হয়েছে। ও আচ্ছা, তো এইগুলো আসলে ঠিক না, কারণ এরকম সিচুয়েশন কেন হবে এটা দেখার দায়িত্ব আসলে নিয়ন্ত্রক সংস্থার। আমরা আমাদের দেশটা তো এখন এইভাবেই চলতেছে, কেউ তো কোনো বিষয়ে আসলে কথা বলাটাও অনেক সমস্যা আর কি, কেউ কোনো কিছু বলতেও তো পারে না, এখন এইভাবেই তো চলতেছে। যেভাবে আপনি দেখেন যে হচ্ছে এখানে কোনো তো লেভেল ফিং নাই, কারণ হচ্ছে একটা শেয়ারের প্রাইস 4 তুলে দিচ্ছে আর 5টা ধরে রাখতেছে। এখন আমার 40% কমে গেল, আমার 40% কমে যাওয়ার পর আবার ওই শেয়ার গুলো ফুল প্রাইস তুলে দিল, তখন আবার ওইটার জন্য ওইটারও কমবে, আবার আমারটা আবার কমবে, তাহলে আমারটা দুইবার কমতেছে, তাই এটা আমার বেশি ক্ষতি হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো যাই হোক, আমরা এখন যদি দেন আমাদের, আমি এর আগেও বললাম যে আমাদের আসলে কেনার সামর্থ্য কিন্তু আমাদের নাই। এখন কাদের স্বার্থে, কাদের কেনার স্বার্থে এই বাজারটা বেশি কমানো হচ্ছে, তাই না? আমরা চাই না যে বাজার আরও কমুক। আমি বিএসসিসির কাছে আমরা জোর দাবি জানাই আমাদের মার্কেটটাকে একটু ভালো করা। বিএসসিসি ইচ্ছা করলেই কিন্তু মার্কেট ভালো করতে পারে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কোথায় কোথায় সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করলেই মার্কেটটা ভালো হয়ে যাবে। তো আমরা আশা করব ইনশাল্লাহ সামনে একটা ভালো বাজার পাবো। তারপরে আমি আশাবাদী যে ভালো মার্কেট একটা পাবোই, কারণ এর আগেও কিন্তু আমরা দেখছি বিএসসি শিবলি স্যারের আমলেই কিন্তু মার্কেট একবার প্রায় 3,000 পয়েন্ট, 3,500 পয়েন্ট বাড়ছিল। এই এনার আমলেই কিন্তু প্রথম যখন আসেন। তো আবারও হয়তো বা সেরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে, আমার বিশ্বাস। হয়তো একটু সময় সাপেক্ষ, হয়তো সময় লাগবে, তবে হবে। তো আমরা একটু সে পর্যন্ত অপেক্ষায় থাকতে পারি। তো আমরা আবারও আমি বলি যে এর মধ্যেও কিছু কিছু শেয়ার বাড়তেছে। এই শেয়ারগুলো, কোন শেয়ারগুলো বাড়তেছে আমি কিন্তু গ্রুপে অলরেডি দিয়ে দিছি, এর আগেও দিছি। ওই শেয়ারগুলোই বাড়তেছে, আলটিমেটলি বাড়তেছে। এবং নতুন করে কোন শেয়ারগুলো আসতেছে সেই শেয়ারগুলোও কিন্তু আপনারা যদি একটু বেছে বেছে দেখে যদি মানে বাড়ে, শেয়ারের একটা কিন্তু ধর্ম আছে, বাড়বে, বাড়ার পরে আবার কমবে, কমার পরে আবার বাড়বে, কিন্তু আলটিমেটলি ঊর্ধ্বমুখী, মানে আপ ট্রেন্ডে আছে। তো বলা হয় যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। এইসব ট্রেন্ডগুলো দেখে যদি আপনারা সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন, আমার মনে হয় অন্তত আর কেনার পরে অবশ্যই স্টপ লসটা দিতে হবে। আমি আবারও বলি যে কেনার পরে 5%, সর্বোচ্চ আপনি 5% লস করেন। আর যে জায়গায় কিনবেন যাতে এমন জায়গায় কিনবেন যাতে ওখান থেকে কমার সম্ভাবনা না থাকে। তো আমার মনে হয় যদি এরকম সিদ্ধান্ত নিয়ে যদি সবাই আমরা বিশেষ করে আমাদের ডিসি মানমের গ্রুপের যারা সদস্য আছেন তারা যদি এই ইয়েটা অবলম্বন করতে পারে, দেখবেন যে ইনশাল্লাহ লসের পাল্লাটা একেবারেই নাই হয়ে যাবে। এবং মার্কেট যখনই একটু ভালো হতে শুরু করবে তখন অনেক একটা ভালো কিছু পাবো। তো আমাদের আর কারো কিছু বলা আছে? আনিসুর রহমান ভাই কিছু বলবেন? খারাপ বাজারে কি ল্যাপটপ করা যায়? আনিসুর রহমান পারভেজ আছেন? ভাই কেমন আছেন? কি ল্যাপটপ হয় এই বাজারে নাকি ক্ষতি? না, অ্যাকচুয়ালি এখন
ক্ষতির দিকে তো আসলে যাওয়া যাবে না। এই পথ আমি অলরেডি 6 মাস আগে ভাবতেছি। আচ্ছা আচ্ছা ইনভেস্টমেন্টের বিষয়টা আসলে ওই ম্যানেজমেন্টটা ঠিক মতো না করতে পারলে আসলে আমাদের মার্কেটে টিকে থাকা মুশকিল। আমি ফান্ড ফ্রি ফেলে রাখবো, ফান্ড তোমার করে থাকবে। আচ্ছা আচ্ছা আমার স্ট্র্যাটেজি যেটা আমি গত আচ্ছা। ফলো করি আর কি। আচ্ছা আচ্ছা তো থ্যাংক ইউ। যখনই আমরা আমাদের এই যে বিভিন্ন অ্যানালিসিস হোক বা আপনার মাধ্যমে হোক বা আমাদের গ্রুপের যারা আমাদের যখন যেটা বলে বা যেটা আমরা যেটা আমরা আসলে আপনার মাধ্যমে এখান থেকে শিক্ষা গ্রহণ করছি আর কি, ওইটা ফলো করেই সাধারণত মার্কেটে আজকে এখনো। আচ্ছা আচ্ছা তো এখন আমার পোর্টফোলিওতে আগে হয়তো 20টা 25টা 30টা আইটেম থাকতো, এখন আসলে যেটা হয়ে গেছে বলা যায় 3 থেকে 4টা। একটু লাভ কমে গেছে। এর ফলে হ্যাঁ এখানে আসলে এই খুব বেশি নড়াচড়া করার ই নাই, মানে কি বলে যে ওইভাবে মুভমেন্টের মধ্যে নাই আর কি। আচ্ছা আচ্ছা আর যেটা বললেন যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, ওই ট্রেন্ডটাই আসলে ফলো করার চেষ্টা করা উচিত আমাদের এই মার্কেটে। আমরা আসলে অ্যাকচুয়ালি আমরা যদি শুধু টেকনিক্যাল অ্যানালিসিসটাই ফলো করি তাহলে আমার মনে হয় না যে আসলে কোনো, যদি কেউ ভালোভাবে ফলো করতে পারে বুঝে শুনে পয়েন্ট বাই পয়েন্ট, তাহলে আসলে এই মার্কেট থেকেও আসলে লাভ করাটা খুব বেশি ডিফিকাল্ট কিছু না। হ্যাঁ সেটা হয়তো পার্সেন্টেজ কম আসবে কিন্তু লাভ হবে। এটা রিসেন্টলি বেশ কিছু শেয়ার আপ ট্রেন্ডে আছে যেটা রেলি হচ্ছে, কিছু কিছু মনস্টারও দিচ্ছে। কিছু বিষয় আছে যে সাধারণত এই ধরনের মার্কেটে পূর্বে দেখা গেছে লো পেড শেয়ার গুলো কিন্তু ভালো করে। মোটামুটি আমরা কিন্তু গতদিন দেখছি বেশ কিছু লো পেড কিন্তু উঠছে, হঠাৎ করে উঠছে আর কি, যেটা আসলে আমরা যখন ফ্লোর ছিল তখন কিন্তু এই ধরনের মার্কেটে বেশ কিছু গ্রুপ ভিত্তিক শেয়ার, মানে এটা আমরা ক্লাস্টার শেয়ার বলতাম আর কি, যেমন বিপিএমএল হোক, তারপরে আপনার এই কি বলে জেএমআই গ্রুপ, তারপর মানে এটা কিন্তু একসাথেই বাড়ে ইএইচএল সহ আর কি। আচ্ছা আচ্ছা তো সেই ট্রেন্ডটা কিন্তু ভেঙে গেছে, মানে এখন কিন্তু ওইটা নাই। আচ্ছা মানে তো এখন কেয়ারফুলি আসলে ওই ট্রেন্ড দেখে আমার মনে হয় এখন আগের চেয়ে বেশি দেখতে হবে, কারণ একটা সময় যখন ফ্লোর ছিল বা ফ্লোর থেকে একটু যখন ফ্লোর কিছু ছাড়লো, এই মানে যখন ছাড়া শুরু করলো তখন যেমন ছিল এখন কিন্তু সো ডিফিকাল্ট। তো স্টক বাই স্টক মানে কোড বাই কোড দেখা দরকার আর কি। হ্যাঁ মানে ওরা বেশি সময় দিতে হবে আর কি আগের চেয়ে, হ্যাঁ হ্যাঁ এবং খুব কেয়ারফুলি, তাহলে আসলে মনে হয় না যে এখান থেকে, কারণ আমি আমার টাকা ইনভেস্ট করে আমি কেন লস করবো, সেটাই আমি দরকার হয় আমি টাকা ফেলে রাখবো, যখন মার্কেট দেখবো ভালো হচ্ছে তখন আমি আবার ইনভেস্ট করবো, হ্যাঁ যখন সুযোগ বুঝে ইনভেস্ট করবো। এখন স্ট্র্যাটেজি আসলে আমি এটাই নিয়েছি। আমার মনে হয় যে আমি আসলে লাভবান আর কি। অন্য অন্য অনেকে আছে এখানে, হয়তো পার্সোনাল অনেকের অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমি আমার স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। অনেক অনেক ধন্যবাদ। এই যে আপনাদের স্ট্র্যাটেজিতে আমরা অলরেডি 50% লাভ করে ফেলাইছেন, যদিও বেশি বসে থাকার মানে হলো যে আমরা যদি রেখে দিতেন 50% কমে যেত, তো এই 50% আমরা লাভ। এখন যদি আবার কেনার পরে যদি 50% তাহলে আমরা শতভাগ লাভ হয়ে যাবে, তাই না? আচ্ছা, নাজমুল হোসেন নাকি নাজমুল হোসেন কিছু বলবেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো স্যার, ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। আমাদের স্যার আপনি সুযোগ দিলে আমি দুই একটা কথা বলতাম স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন নাজমুল হোসেন বলেন। হচ্ছে আমরা হচ্ছে এখানে যারা আছি সবাই মূলত একটা উদ্দেশ্য নিয়েই এখানে আসছি, মার্কেটে একটা উদ্দেশ্য নিয়ে ঢুকছি, কিন্তু আমরা আসলে সফল কয়জন এখানে? আপনি হয়তো হাতে গোনা 2 জন পাবেন, 1 জন পাবেন না। সফল হলো কারা? যারা সফল হয়েছে সেখানে স্মার্ট মানি ছিল। আমরা যদি স্মার্ট মানিতে ঢুকে যেতে পারি তাহলে আমরাও কিন্তু সফল হতে পারবো। আপনি রিসেন্টলি 2-3টা আইটেম দেখেন, এআইএল লোভেলো, এখানে হয়তো অনেকেরই ছিল, হয়তো 10% 20% লাভে আমরা সেল দিয়ে ফেলছি, কিন্তু আলটিমেটলি কি হলো, 100% এর মতো হচ্ছে বৃদ্ধি পেল। তখন কি আমরা
সেল দিতে পারতাম না। এই জন্য শিখার আসলে অনেক কৌশল আছে, অনেক বিষয় আছে যেটা শিখলে অ্যাপ্লাই করা যায়। ইনশাআল্লাহ স্যার আপনার বিগত ক্লাসগুলোতে আমি কিছু শিখছি, সেটার প্রতিফলনও পাচ্ছি। আপনার এই খারাপ মার্কেটে আমি হচ্ছে একটা শেয়ার 22% প্রফিট আসছে 7 কার্য দিবসে, হ্যাঁ, এবং সেটা আমি এই গ্রুপে বলে কিনছি। আপনারা যারা ছিলেন জানি না, আমি গ্রুপে কিন্তু বলেই কিনছি। কেউ কি ছিলেন? JLDNJMF বলছিলাম যে দিয়েছিলাম কিন্তু কিনে নাই। আচ্ছা লাগ সমস্যা নাই। না আপনার কথার মধ্যে কনফিডেন্স ছিল যে আপনি আশাবাদী এটা নিয়ে অনেক কিছু হবে। হ্যাঁ জি। আচ্ছা, অনেক ধন্যবাদ। ছিলাম ইনশাআল্লাহ আশা করি এটা প্রতিফলন হচ্ছে। এটার পিছনে কিন্তু একটাই কারণ। আমি বলি এটার পিছনে শুধু একটাই কারণ। স্যার আমাকে বলছে প্রতিদিন 2 ঘন্টা সময় দিতে। আমি প্রতিদিন 2 ঘন্টাই সময় দিই, আর 2 ঘন্টা সময় দিয়ে আমি এটা খুঁজে বের করছি। ওই দিনে 2টা ক্লাস ছিল আপনার, একটা হলো আপনার ওই মিউচুয়াল ফান্ড নিয়ে, জি, আরডি ফুড নিয়ে, আরেকটা ছিল আপনি 2টা জিনিসই পরে দিন হিট করছেন। এই আরডি ফুড। আচ্ছা যাই হোক, তো নাজমুল ছিলেন আমাদের লাস্ট কত 15তম ব্যাচের না, 15তম ব্যাচের স্টুডেন্ট। আমাদের আবার একটা সুবিধা আছে যে আমরা প্রত্যেকটা ব্যাচটাকে আমরা নষ্ট করি না, ওই ব্যাচে থেকে যায়, এবং ওই ব্যাচের আবার একজন ক্যাপ্টেন থাকে, গ্রুপ ক্যাপ্টেন থাকে, যিনি দল পরিচালনা করেন আর কি। এটা আজীবন থাকবে ইনশাল্লাহ। ওই দলের একজন লিডার থাকবে এবং লিডার সবাইকে একটা ব্রিফিং দেবেন, মাঝে মাঝে মিটিং করবেন। এই সুযোগটা আমি করে দেই আর কি। তো অনেক ধন্যবাদ স্যার, আমাদেরও খুব উপকার হয়েছে স্যার। আমরা অন্তত একটা বিষয় নিয়ে একটু ডিসকাস করলে একটা সিদ্ধান্ত পৌঁছাইতে পারি স্যার। আর 10 জন মিলে যখন একটা বিষয় নিয়ে চিন্তা করি তখন কিন্তু একটা ভালো রেজাল্ট আসে স্যার। না, আপনাদের ক্লাসের জন্য তো একটা তৈরি করে দেওয়া হয়েছে। সবার ক্যাপ্টেন থাকবে একজন, আর দল পরিচালনা করবে কখন কোন শেয়ারটা কেনার মতো উপযোগী হয়েছে বা বেচার উপযোগী হয়েছে, এগুলো থাকবে আর কি। আচ্ছা, থ্যাংক ইউ নাজমুল ভাই। তারপরে আমাদের সময় তো শেষ হয়ে আসতেছে। আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবেন আমাদের তপন দাদা। তপন দাদা কি প্রস্তুত? একদম স্যার। আচ্ছা, তাহলে আমি আর 2 মিনিট, 2 মিনিট কেউ কথা বলবেন, কিছু বলবেন, জাস্ট 2 মিনিট। তপন দাদাকে সময় দিচ্ছি 45-এ, 50-এ, 10:50-এ। স্যার আমি একটা কথা বলতাম আপনার মাধ্যমে। হ্যাঁ জি বলেন স্যার, ওই যে বিএসসি বলেন, ডিএসসি বলেন, সিডিবিএল বলেন, হ্যাঁ, ওরা যে সমস্ত সিদ্ধান্ত নেয় প্রত্যেকটা সিদ্ধান্তে সাধারণ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়। আপনার যদি কোনো সুযোগ থাকে এই ব্যাপারে তাদেরকে কিছু বলার, যে আপনারা এমন কোন সিদ্ধান্ত নেবেন না যেটা সাধারণ বিনিয়োগকারীর শেয়ারের মানে দাম কমে যায়। এটাই আমার একটা পয়েন্ট আর কি। যতগুলো সিদ্ধান্ত নিয়েছে সব সময় তো শেয়ারের দাম কমছে, তাই না? এই শেয়ার কিন্তু সাধারণ বিনিয়োগকারী শেয়ার, আর যখন শেয়ার কমবে এর আগে কিন্তু যারা শেয়ার না, ওরা কিন্তু বের হয়ে যায়, দাম বাড়িয়ে বের হয়ে যায়। তারপরে বিএসসি একটা সিদ্ধান্ত দেয়, একটা ঘোষণা দেয়, এই ঘোষণার কারণে এই শেয়ারটা পড়ে যায়, তখন কি সাধারণ বিনিয়োগকারী কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এই ধরনের হঠকারী সিদ্ধান্ত যেন না নেয়, এই ব্যাপারে একটু আপনি যদি বোঝাতে পারেন তাদেরকে, হয়তো কিছু উপকার হবে। আচ্ছা রব ভাই, থ্যাংক ইউ। আমরা চেষ্টা করব, এটাই পৌঁছে যাবে ইনশাল্লাহ। আর কারো কোনো সমস্যা নিয়ে কথা বলতে পারেন এই 2 মিনিট সময়ের মধ্যে, 1 মিনিট সময়ের মধ্যে। কারো যদি কোনো বিএসসির কাছে কিছু জানানোর কিছু থাকে, যদি মানে আপনাদের রিকোয়েস্ট থাকে, যদি বলতে পারেন। এখন জানানোর বিষয় একটাই, 3% সার্কিট ব্রেকার ওটাই দেওয়া হবে। ওটা আমরা দিছি, 3টা অলরেডি, 4টা চলে গেল। আরো কিছু যদি থাকে নতুন করে যদি কিছু বলার থাকে আমরা বিএসসি কে, তাহলে বলতে পারেন। আমি যেটা মিজান ভাই বলছিলাম যে কোম্পানিগুলোর মধ্যে ডিসিপ্লিন আনা হোক, তার স্টেটমেন্টে যে কোয়ার্টারলি যে এইগুলো দেওয়া হচ্ছে, কি বলে ইনফরমেশন গুলো আমাদের কাছে পাবলিশ করা হচ্ছে, ওখানে একজন অলরেডি বলেছেন, নাটক সাহেব নাকি, যে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টারে খুব ভালো ইপিএস দিল। আমরা ওইটা দেখে প্রলুব্ধ হলাম, আমরা ওই শেয়ার কিনলাম, দেখা গেল কি ফোর্থ কোয়ার্টারে গিয়ে 0 বানায় ফেলল, সমস্ত হাইগুলোকে
পরিণত করে, মাধ্যমিকে লোকসানে পরিণত। এখানে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের বড় ভূমিকা আছে, এটা দেখার কথা। তারা শুধু ওই 2 দিন প্রাইস বাড়লে তাকে একটা কোনো ইন্টারনাল ফিনান্সিয়াল কোনো হিডেন ইন্টারনাল ফিনান্সিয়াল ইনফরমেশন আছে কিনা বললো, তারা একটা জবাব দিল না, কোনো নাই। এই দায় সারা বসে কাজ করার কিছু না, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে মার্কেটটাকে নিয়ন্ত্রণ করার জন্য, অর্থনৈতিক সেকেন্ডারি ক্যাপিটাল মার্কেটটাকে স্টেবল করার জন্য, এটাকে সাস্টেইন করার জন্য। তারা সেই কাজ করে। কোনো কোম্পানি খারাপ কাজ করে থাকে তাদের ইনভেস্টে পানিশমেন্ট দেওয়া হয়েছে, অ্যাকশন দেওয়া হয়েছে, আমরা কোনো দেখছি না। আমি আর এথনিক পেস্টিসাইড যেটা বললাম আপনার একটু আগে, 0.1%, অর্থাৎ 1 পয়সা করে ডিভিডেন্ড দিল, এটা কোন লজিকে দিল, এটা তো আমাদের জানা দরকার। এবং এটার অ্যাকশন কি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কি ভূমিকা আছে এখানে? তারা এটা কেন করতে পারলো না? মিনিমামটা যেটা দেওয়ার কথা 10% সেটা ইনশিওর করতে না কেন? বলা আছে 3 বছর কোনো কোম্পানিকে লিস্টিং এ আসতে গেলে তাকে কমিটমেন্টে আসতে হয়, আমি বা তাকে আর্থিক ওই রকম সচ্ছলতা দেখাতে হয় যাতে পরপর 3 বছর সে মিনিমাম 10% করে ডিভিডেন্ড দিতে পারে। এই করতে পারলো না, তারপরে এর ভূমিকা কি, এর অ্যাকশন কি? সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অ্যাকশনটা আমরা দেখতে চাই। আচ্ছা, আমরা আমাদের এই ওয়েবিনারের মাধ্যমে জানিয়ে দেব ইনশাআল্লাহ, এটাই পৌঁছে যাবে। এবার আমরা আমাদের আরেকটা মূল্যবান একটা রাখবেন আমাদের তপন দাদা। তপন দাদা, সময় কত সময় লাগবে? আমাদের তো সময় হলো 11টায় শেষ হওয়ার কথা। তপন দাদা স্যার, আসি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ শুনতে পাচ্ছি। কত সময় লাগবে? তপন দা 11টায় শেষ করতে পারতেছে, ওনার কথা আমরা শুনতে আগ্রহী। তপন দা, কত সময় লাগবে? শেষ হতে আসলে যত সময় লাগবে, ও আশা করি এটা যারা অডিয়েন্স আছে তাদের উপরেই ডিপেন্ড করবে। আমি 5 মিনিটেও শেষ করে দিতে পারবো না, বাট আমি চাচ্ছি যে যারা আজকে যুক্ত হয়েছে মিটিং এ, আজকে আমাদের ওয়েবিনারে, তারা যাতে এই ওয়েবিনার শেষে বলতে পারে না এই ওয়েবিনারে যুক্ত থেকে আমাদের ভালো হয়েছে, মানে আমরা কিছু হয়তো জানতে পেরেছি এবং সকলে আসলে মিলে আলোচনা করলে অনেক নতুন কিছু উঠে আসে, যেগুলো আমাদের নেটওয়ার্কিং এর জন্য বা শেয়ার মার্কেটে বিজনেসের জন্য খুবই দরকার। যেমন আমরা আজকে বিভিন্ন জনের বিভিন্ন মতামত পেয়েছি, এগুলো কিন্তু অনেক কাজে লাগে। আমি যদি একা একা নিজ আসলে বিজনেস করি, আসলে আমি সঠিক সিদ্ধান্ত অনেক সময় নিতে পারবো না, কিন্তু যখন সকলে মিলে, এই যেমন ওয়েবিনারে যুক্ত আছে 63 জন, তো 63 জন আছে, তো যার আলাদা আলাদা অবশ্যই 63 জনের 63 রকম মত আছে, সুতরাং যত বেশি মতামত শেয়ার হবে তত বেশি আমাদের জন্যই সেটা ফ্রুটফুল হবে। এটাই, যেমন এইখানে স্যারের যারা বিগত স্টুডেন্ট আছেন, অনেকের কথা আপনারা শুনেছেন, তো বিষয়গুলো এমনই যে তাহলে এখানে অনেকে আপনারা তো শুনলেন যে প্রফিট করেছে, তাহলে আমি কেন না? তো বিষয়গুলো এরকম আছে যে অনেক সময় আমরা বিষয়গুলো লক্ষ্য করি যে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস ভালো জানি। আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি যে ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন সবই আমাদেরকে যেটাই বলেন আমি সাথে সাথে উত্তর দিতে পারি, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে মাস শেষে যদি আমি হিসাব করি আমার লাভ হচ্ছে না, লস হচ্ছে। তাহলে আসলে সমস্যাটা কোথায়? এই সমস্যাগুলোই যদি আমরা আসলে আইডেন্টিফাই করি, আর এই সমস্যাগুলো আইডেন্টিফাই তখনই হবে যদি আপনি কোনো শেয়ারে লস করেন, লস করার পর আপনি কেন লস করলেন এই বিষয়টা নিয়ে যদি আপনি নিজে নিজে ভাবেন, আচ্ছা আমি এই শেয়ারটা কিনলাম, কেন লস খেলাম, কি কি কারণে লস খেলাম, মানে লস খাওয়ার কারণ কি আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে আপনি পয়েন্ট আউট করলেন, হতে পারে সেটা পলিটিক্যাল কারণে, হয়তো মেইন ইন্ডেক্স পড়ে গেছে, অথবা সেক্টর মুভমেন্ট হঠাৎ করে ব্রেক থ্রু হয়ে গেছে, অথবা কোম্পানির ইপিএস এর খারাপের কারণে ব্রেক থ্রু হয়েছে, অথবা যেটা ডিরেক্টর হোল্ডিং ছিল সেই ডিরেক্টর হোল্ডিংস থেকে তারা শেয়ার ছেড়ে দিয়েছে। তো বিভিন্ন রকম কিন্তু কারণ হতে পারে। তো এই কারণগুলো খুঁজে কিন্তু অবশ্যই আইডেন্টিফাই করতে হবে ডায়েরিতে। তো এই আইডেন্টিফাই করতে পারলে আমরা কিন্তু অনেকাংশে পরবর্তীতে এই ভুলগুলো হওয়ার সম্ভাবনা থাকবে না। তো যতক্ষণ পর্যন্ত আমরা আইডেন্টিফাই করতে পারবো না আমাদের সমস্যাগুলো, পৃথিবীতে আজকে আমরা প্লেনে, রকেটে, মানে যাই আমরা বলি না কেন, প্রথমে তৈরি হয়েছে সমস্যা। আমি কেন চাঁদে যেতে পারবো না, মঙ্গল গ্রহে কেন যেতে পারবো না? তা আমরা কি এই যে ইন্টারনেট, আমরা কি এক পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কেন যোগাযোগ করতে পারবো না? মানে আগে প্রথম হচ্ছে সমস্যা, তারপর সমাধান। তো
তো আমাদের মার্কেটটাও ঠিক তেমনি, আগে আমাদেরকে সমস্যাগুলো আইডেন্টিফাই করতে হবে যে কেন আমি প্রফিট করতে পারতেছি না, সমস্যাটা কোথায়, এই বিজনেসটা কেন 95% মানুষ ফেল করে 5% মানুষ সফল হয়। তো এই বিষয়গুলো কিন্তু আইডেন্টিফাই করলে অটোমেটিক্যালি বের হয়ে যায়। তো আমি ছোট খাটো কিছু বিষয় একটু আলোচনা করি, আপনারা যদি একটু ধৈর্য সহকারে শোনেন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করবেন, আপনারা হ্যান্ড রেজ করবেন, তাহলে আমি বুঝে যাব, অথবা আপনারা মাইকটা আনমিউট করে একটু কথা বললে আমি অবশ্যই শেয়ার করব। তো আমি একটু শেয়ার দিই কিছু বিষয়, আমরা একটু আলোচনা দেখি। স্যার তো বিভিন্ন বিষয় নিয়ে বর্তমান পার্সপেক্টিভে আলোচনা করেছে, আমি একটু স্যারের কোর্সেরই কিছু পার্ট আমি একটু আলোচনা করব আপনাদের সাথে, আশা করি বিষয়টা ভালো লাগবে। আমার স্ক্রিন শেয়ারটা আমি দিয়েছি, আপনারা কি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি দাদা দেখা যাচ্ছে। না দেখা যাচ্ছে না তো, একটু ভালো করে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি বিষয়টা বলি, আমি মানে মেইন আলোচনায় যাওয়ার আগে আমি দুইটা বিষয় আলোচনা করি। মানে মেইন আলোচনায় যাই যে আমরা আসলে মার্কেটে অন্যরা সফল হয়, আমি সফল হই না কেন? হ্যাঁ, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। অন্যরা লাভ করতে, কিন্তু আমিও লাভ করতেছি, আমি লাভটা ধরে রাখতে পারতেছি না কেন? এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। তো আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব। এর আগে আমরা ওয়েবিনার গুলোতে আমরা কিন্তু নতুন করে একটা আইডিয়া আমরা নিয়ে আসছিলাম মনস্টার শেয়ার। তো মনস্টার শেয়ারের থিওরিটা কিন্তু আমরা একটা নিয়ে আসছিলাম যে মনস্টার শেয়ার কিভাবে চিন্তা হয় এবং মনস্টার শেয়ার কিভাবে রিটার্ন দেয়, এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করছিলাম। তো মার্কেটে কিন্তু এটা একটা ভালো পপুলারিটি পেয়েছে যে মনস্টার শেয়ার, এই নামটা কিন্তু নতুন, বাংলাদেশে একটা নতুন সিস্টেম। তো এই এখন সবাই কিন্তু মুখে মুখে অনেকেই অনেকের সাথে কথা হয় যে মনস্টার শেয়ার কিনতে হবে, এই মনস্টার শেয়ার কিনে লং রানে অনেক ভালো রিটার্ন। তো শেয়ার আমি একটা শেয়ার, তো যাই হোক আমার একটু দ্রুত শেষ করবেন, আর যেহেতু আমাদের অনেকের দেখতে হতে স্ক্রিন তো দেখতে পারবো না, আমরা প্রশ্নোত্তর পর্ব আছে আমাদের, সাধারণ সবার প্রশ্ন শুনবো, একটু উত্তর এই সময় কি পাবো? আচ্ছা এবার কি শোনা যাচ্ছে? হ্যাঁ আগে আগে তো শেষ হোক, ইনশাআল্লাহ সময় দেওয়া যাবে। আচ্ছা এবার কি শোনা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ দাদা জি এবার ক্লিয়ার, একবার ক্লিয়ার, একদম ক্লিয়ার। আচ্ছা স্ক্রিনটাও দেখা যাচ্ছে রাইট? জি জি। আচ্ছা আমি যে বিষয়টা বলতে যাচ্ছিলাম যে আমি প্রতি মাসে লাভ করতেছি, হিউজ লাভ করতেছি 20% 50%, কিন্তু বছর শেষে আমি হিসাব করে দেখতেছি যে আমার কোনো লাভ তো থাকতেছে না, কিন্তু আমার ইকুইটি কমে যাচ্ছে, মানে আমার মেইন ব্যালেন্সটা কমে যাচ্ছে। তো মেইন ব্যালেন্স যদি কমে যায় মার্কেটে, তাহলে কিন্তু আলটিমেটলি আমার মার্কেটে আমার কর্তৃত্ব থাকবে না, আমার পাওয়ার থাকবে না। সেই জন্য শেয়ার মার্কেটে বা ক্যাপিটাল মার্কেটে যেটা বলা হয় ক্যাশ ইজ কিং, মানে তোমার কাছে টাকা আছে তুমি রাজা, যদি তোমার কাছে টাকা না থাকে তুমি নিঃশেষ, মানে তুমি কিছুই না, কিক আউট মেরে তোমাকে মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। তো মার্কেটের আমি একটা পরিসংখ্যান বলি, 2 বছরের মধ্যে নতুন ইনভেস্টররা অনেকে মানে ম্যাক্সিমাম ইনভেস্টরে আউট হয়ে যায় প্রথম 2 বছরের মধ্যে, আর যেটা হচ্ছে 5 বছর টিকে থাকে খুবই কম, এবং 10 বছর পরিমাণ টিকে থাকে আরো কম। যারা থাকে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে তারা কন্টিনিউয়াস লস করতে থাকে। তো এই বিষয়গুলোর জন্য আমি আজকে যে বিষয় পয়েন্টগুলো উল্লেখ করব, আশা করি এগুলো মনে রাখলে আপনাদের সুবিধা হবে অনেক। তো প্রথম জিনিস হচ্ছে মার্কেটে সফল হতে গেলে আমাকে কি করতে হবে। তো প্রথম সূত্রই হচ্ছে লস যত দ্রুত হচ্ছে কাট করতে হবে। আমরা সাধারণত একটা কাজ করি যে আমার একটা শেয়ার কিনে রাখছি, একটু কমে গেল, মনে হয় যে আর কমবে না, আমি একটু আজকে কি করি এই শেয়ারটা আবার কিনি, একটু অ্যাভারেজ করি, অ্যাভারেজ করলাম, কিন্তু আমি অ্যাভারেজ করার পর দেখতেছি শেয়ারটা আরো কমে যাচ্ছে, আবার কি অ্যাভারেজ করলাম, 3 বার অ্যাভারেজ করার পর আরো শেয়ারটা পড়ে যাচ্ছে, মানে পড়তেই আছে, আমার অ্যাভারেজ করার আর টাকা নাই, শেয়ারটা পড়তে পড়তে এমন জায়গায় পৌঁছে গেছে আমি না পারতেছি বের হতে, না পারতেছি কাউকে কিছু বলতে। আমার কান্না, আমার যে কান্না পাচ্ছে বা মার্কেট যে আমার বুকে ছুরি বসিয়ে দিয়েছে, এটা আমি কারোর সাথে শেয়ার করতে পারতেছি না, কারোর সাথে আলোচনা করতে পারতেছি না। যদি আমি বাইরে আলোচনা করি তাহলে মানুষ আমাকে দেখে টিটকারি মারবে, হাসাহাসি করবে। তো এই বিষয়টা দায়ী কে? দায়ী কিন্তু আমি নিজেই। মার্কেট কিন্তু এই শেয়ার মার্কেটে কিন্তু আপনাকে বলে দিয়েছে আপনার ক্যাপিটাল যাতে বেশি লস না হয় সেটা দায়িত্ব আপনার, আপনার ক্যাপিটাল রক্ষা করার দায়িত্ব আপনার। আপনি কিভাবে রক্ষা করবেন, আপনার স্ট্র্যাটেজিটা কি?
আপনি কি ওই কিছু শেয়ার, আমি নরমালি বলি 2010 সালে যে শেয়ারের দাম ছিল 2000, এখন সেই শেয়ারের দাম 50 টাকা 40 টাকা এরকম শেয়ার কিন্তু আছে। 5000 টাকা দামের শেয়ার এখন হচ্ছে 30 টাকা। তাহলে আমি যদি ধরে রাখি 5000 টাকার দামের শেয়ার এখন 40 টাকা 50 টাকা, সেই 5000 টাকায় কি পাবো? কখনো পাবো না। সুতরাং একটা শেয়ারের দাম কত কমবে আমি জানি না, আর কত বাড়বে আমি সেটাও জানি না। তো যদি কমে, কত কমবে কমুক, কিন্তু সেই কমার হাত থেকে রক্ষা পাওয়ার অস্ত্র কিন্তু আমার নিজের হাতেই। অর্থাৎ আমি যদি মার্কেটে স্টপ লস নেই, আমি এই বিষয় নিয়ে একটু চার্ট দেখাই তাহলে ক্লিয়ার হবেন। দেখেন এই চার্টটা কি দেখা যাচ্ছে না? আচ্ছা আমি জিনিসটা বলি, হ্যাঁ নরমালি বলি আমি, যদি আপনি 7% লাভ করেন, সরি লস করেন মার্কেটে, তাহলে সেটা রিকভার করার জন্য আপনার ব্যালেন্স থেকে 7.5% লাভ করতে হবে। যদি 20% লস করেন তাহলে আপনাকে সেই লসটা রিকভার করার জন্য 25% লাভ করতে হবে। যদি 33% মানে 33% লস করেন, সেটা রিকভার করতে গেলে ওই ফান্ড দিয়ে আপনাকে 50% লাভ করতে হবে। আর 50% যদি লস করেন তাহলে যে ফান্ডটা থাকবে সেটা থেকে রিকভার করতে গেলে 100% লাভ করতে হবে। আর 75% যদি লস করে ফেলেন, মাথায় রাখবেন 75% যদি লস করে থাকেন তাহলে সেটা রিকভার করতে আপনাকে 300% লাভ করতে হবে। তার মানে দেখেন লস করা যত সহজ, লাভ করা কিন্তু ততটাই কঠিন। সেটা রিকভার করা, সেই রিকভার করতে গেলেই আপনাকে 300% লাভ করে তারপর আপনার আসল ফিরে আসবে, তারপর লাভ। তো এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের এখান থেকে উপায় কি, মুক্তির উপায় কি? আমি একটা শেয়ার লস হচ্ছে আমি কি ধরে রাখবো? এক্ষেত্রে আমি একটা বিষয় বলি, যে বিষয়টা আমি শেয়ার করলে হয়তো পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। এক্ষেত্রে আমি কি করতে পারি? এক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা, কিন্তু এখানে একটা ফর্মুলা আছে, আমরা কিন্তু একটা ফলো করতে পারি। এই ফর্মুলাটা আপনারা একটু সকলে দেখেন, যে আমি যেমন আমি এখানে আমি যে আমার নিজস্ব স্ট্র্যাটেজি হচ্ছে 7 থেকে 8% হচ্ছে স্টপ লস, 7 থেকে 8% স্টপ লস। অর্থাৎ কোনো একটা শেয়ারে ইনভেস্টের আগে, বিনিয়োগের আগে আপনাকে চিন্তা করতে হবে যে এই শেয়ারটা থেকে যদি আমি 1 টাকা ইনভেস্ট করি তাহলে 3 টাকা পরিমাণ লাভের সম্ভাবনা আছে কিনা মাথায় রাখবেন। আমি একটা শেয়ারে যখন ইনভেস্ট করব, বিনিয়োগ করব, সেই শেয়ার থেকে 3 টাকা পরিমাণ লাভের সম্ভাবনা আছে কিনা, অর্থাৎ 1:3। আমি আবারও বলতেছি, আমি 1 টাকা যখন ইনভেস্ট করতে যাব আমাকে দেখতে হবে যে 3 টাকা পরিমাণ লাভের সম্ভাবনা আছে কিনা। যদি থাকে তাহলে ওই শেয়ারটাতে আমি বিনিয়োগ করব, রিস্ক রিটার্ন এটাই। যদি আমার লস হয় আমার 1 টাকা হবে, আর লাভ হলে কত হবে? যেমন এই চিত্রতে দেখা যাচ্ছে যদি আমার লস হয় তাহলে 7% হবে, আর যদি রিটার্ন আসে তাহলে হবে 25% অথবা 20%। অর্থাৎ দেখেন, অর্থাৎ 3 গুণ, অর্থাৎ 25%। তাহলে দেখেন এখানে সিনারিও 2তে দেখেন 4টা ট্রেড, একজন ব্যক্তি 4টা ট্রেড নিয়েছে, এই পলিসিতে 4টা ট্রেড নিয়েছে। এই 4টা ট্রেডের মধ্যে একটা ট্রেডে সফল হয়েছে। খেয়াল করেন, একটা ট্রেডে সে গেইন করছে হচ্ছে 25%। এই 25% লাভ করছে, লাভ করার পর পরবর্তী 3টা ট্রেডে সে 7% করে লস করছে। 7% করে লস করার পর পরবর্তী 3টা ট্রেড, তারপরও 4টা ট্রেডে অ্যাকুমুলেশন করে দেখা গেল তার প্রফিট থাকতেছে হচ্ছে 1%। অর্থাৎ 4টা ট্রেড সে নিয়েছে, অর্থাৎ 4টা শেয়ার সে ট্রেড নিয়েছে, নেওয়ার পর সে অ্যাকুমুলেশন করছে, একটা শেয়ারে লাভ করছে, অর্থাৎ টার্গেট ফিল আপ হয়েছে। তো এই টার্গেট ফিল আপ হওয়ার কারণে সে পরবর্তী 3টাতে যখন লস করলো, এরপরও মাসে সে দেখতেছে যে তার 1% রিটার্ন আছে, কিন্তু তার অর্থাৎ হচ্ছে আপনার মেইন ক্যাপিটালের কিন্তু কোনো ক্ষতি হয়নি। আরেকটা সেকেন্ড বিষয়, এই অ্যানালাইসিস করার পর আমাদের অনেক সময় আমরা কি হই, একটু শেয়ারে 5% বা 6% লাভ হতে আমরা অস্থির হয়ে যাই। ফলে কি হলো, প্রফিট হওয়ার সময় খুব অল্প সময়, মানে অল্প প্রফিটে আমরা কি করি, প্রফিটে টেক করে ফেলি। এই যদি কালকে যদি নেগেটিভ হয়ে যায় এই চিন্তা করে। তো এই চিন্তাটা কখন আসে? যখন একটা ট্রেড নেওয়ার পর অন্যের কথায় ট্রেড নেই, নিউজ শুনে ট্রেড নেই, আমি ওই দিকে অ্যানালাইসিস জানি না এবং মানুষের কথা শুনে আমি ট্রেড করি, তখন আমার ওই কনফিডেন্সটা থাকবে না যে এটাতে আমি 20% কি 25% লাভ করতে পারি। 1 মাস লাগুক, 1.5 মাস লাগুক, কিন্তু আমি 25% লাভ করার সম্ভাবনা আছে এরকম আমাকে চার্ট দেখে বুঝতে হবে যে এটাতে লাভ করার পসিবিলিটি আছে হাই।
তো এইরকম শেয়ারে যখন আমি ইনভেস্ট করবো দেখা যাবে যে আমার 7 দিনেও কিন্তু 25% হয়ে যেতে পারে। এই শেয়ার মার্কেটের নিয়ম, যদি আপনার টার্গেট রিসিভ হয়, শেয়ার কেনার সময় আপনার আইডেন্টিফাই থাকবে যে আমি কত পার্সেন্ট লাভ করতে চাই। 25% যদি আপনার টার্গেট হয়, যখন 25% লাভ হবে তখন আপনি টেক করবেন। সেটা 80% হতে পারে বা 70% হতে পারে। আপনি শেয়ার সেল দিয়ে আপনার প্রফিটটা টেক করবেন, বুক করবেন। কেন? এরপর কিন্তু শেয়ারটা আবার রিভার্স করতে পারে, রিভার্স করে মানে নেগেটিভ হবে না, কিন্তু রিভার্স করে আবার মানে শেয়ার মার্কেটের নিয়ম হচ্ছে উত্থান পতনের মাধ্যমে সামনের দিকে আগায়। তা আমি গ্রাফের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আজকে কিছু বিষয়। তো এই প্রসেসে যদি আপনারা আপনাদের বিজনেসটা করেন তাহলে কিন্তু লসটা হচ্ছে শেয়ার মার্কেটে ইনভেস্টের শুরুতেই আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কত প্রাইসে আপনি স্টপ লস নেবেন, মানে আপনাকে বের হয়ে যাবেন। কারণ হচ্ছে আপনি ওই যে বললাম ফলিং নাইফ, আমি জানি না যে শেয়ারটা কত পড়বে, তো সুতরাং আমাকে স্টপ লস কিন্তু নিতে হবে। শেয়ার মার্কেটে কিন্তু এটা প্রথম ধর্মই হচ্ছে আপনাকে স্টপ লস নিতে হবে, নিতে হবে, নিতে হবে। কারণ ওয়ার্ল্ডের বিখ্যাত ফরেক্স ট্রেডার বলেন, যারা বিলিয়নিয়ার, যারা সবচেয়ে সফল, সবাইকে যদি জিজ্ঞাসা করা হয় তাদের বইগুলো যদি আপনারা স্টাডি করেন, তাদের যতগুলো কন্ডিশন থাকে তার মধ্যে প্রাইম কন্ডিশন হচ্ছে মার্কেটে বিজনেস করতে গেলে আপনাকে স্টপ লস নিতে হবে। কারণ আপনাকে দেখা গেল যে আপনি 10টা ট্রেডে যদি 10% করে লস করেন, আপনি 10টা ট্রেড নিয়েছেন, তাই 10টা ট্রেডে যদি 10% করে আপনি লস করেন, 10% করে লস করেন, তাহলে 10টা ট্রেড পর আপনার ফান্ড হাওয়া হয়ে যাবে, অর্থাৎ শেষ। আপনি 10টা শেয়ার কিনেছেন, 10% করে লস করেছেন, সুতরাং আপনার ফান্ড শেষ। তখন আপনি নিরুপায়, কিচ্ছু করতে পারবেন না। তখন আপনাকে বলে বের হয়ে যেতে হবে যে শেয়ার মার্কেট খারাপ, শেয়ার মার্কেট গেমলিং, এই শেয়ার মার্কেটে কোনোদিন রিটার্ন আসে না। তখন আপনি কিন্তু এটা বলবেন এবং এটা বিশ্বাস করবেন। সুতরাং আপনাকে স্টপ লস কিন্তু নিতে হবে, অর্থাৎ যত দ্রুত আপনার লসটা কমানো যায়। 2 নাম্বার হচ্ছে লাভজনক শেয়ার চিনে বিনিয়োগ করতে হবে। পরন্ত শেয়ারে বিনিয়োগ করা যাবে না যতক্ষণ না আপট্রেন্ড শুরু হয়। এখন বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করি। মার্কেটে আপনারা বিভিন্ন ফেসবুক পেজ পাবেন এবং অনেকে বলবে যে এটা এখন সাপোর্টে আসছে, এই সাপোর্ট থেকে ঘুরবেই। তো সাপোর্ট থেকে কিন্তু বাউন্স হয়, সেটা হচ্ছে 5% কিংবা 10% সেটা বাউন্স করতে পারে, এবং সেই বাউন্সটা আগের পর্যায়ে যাবে কখন? যদি সেখানে স্মার্ট মানি যুক্ত থাকে। আমরা সাধারণত যে গেমলার, আমরা মার্কেটে সাধারণত বলি যে অমুক শেয়ারে গেমলার ঢুকেছে। আসলে শেয়ার মার্কেটে গেমলার, আমরা বাংলাদেশে বলি গেমলার, কিন্তু ওয়ার্ল্ডে এই কথাটাকে বলা হয়েছে স্মার্ট মানি, অর্থাৎ স্মার্ট বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কোন শেয়ারে ইন হয়েছে এটা আমাকে চিনতে হবে। তো এটা কিভাবে চিনবো, এই লাভজনক শেয়ার আমরা কিভাবে চিনবো? তো আমি স্যারের ক্লাসে, যখন স্যার ক্লাস নেন স্যারের এই 2 নম্বর পয়েন্ট দিয়ে একটা ক্লাস আছে বিস্তারিত, তো আমি শুধু 2টা পয়েন্ট আপনাদেরকে বলে জানানোর জন্য, আসলে এই ক্লাসে এত বিশদ আলোচনা করা সম্ভব না। স্যার খুব সুন্দর করে বুঝিয়ে থাকেন। যেমন আপনারা যখন ব্যবসা করবেন, কোনো শেয়ার আপনাকে বললো ভাই অমুক শেয়ার কেনেন, ওই শেয়ারটা কিনলে আপনার এত টাকা লাভ হবে। তো এই লাভ যে হবে, আমি কি গ্যারান্টি, আমি আসলে কি দেখে বুঝবো যে এই শেয়ারটা লাভ হবে? সে বলছে আমি অন্ধের মতো, এর আগে তার কথা শুনে শেয়ার কিনে লাভ করছি, এবারও লাভ করবো, এরকম নিশ্চয়তা কি? তো যখন আমরা এই জন্য বলতেছি যে 9 দিনের মুভিং অ্যাভারেজের উপরে যদি প্রাইস ক্যান্ডেল থাকে, 9 দিনের মুভিং অ্যাভারেজকে ক্লোজ করছে মাত্র, এবং ওই ক্যান্ডেলের ওই রেখাকে স্পর্শ করে যদি প্রাইস ক্যান্ডেল পজিটিভ হয়, গ্রিন হয়, এরকম যদি দেখেন, বা 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ হয়েছে একটা শেয়ার কিন্তু 9 দিনের মুভিং অ্যাভারেজের নিচে নামে নেই, এইরকম শেয়ার দেখলে বুঝবেন যে সেখানে স্মার্ট বিনিয়োগকারী থাকার সম্ভাবনা আছে, অর্থাৎ এই শেয়ারে বিনিয়োগ করে আমার লাভ হবে। আর একটা দেখতে হবে ভলিউম ব্রেকআউট হয়েছে কিনা। তো ভলিউম ব্রেকআউট আমরা কিভাবে বুঝবো? আমি সিম্পলি এক কথায় একটা উত্তর দেই। এগুলো কিন্তু অনেক বড় অ্যানালাইসিস, কিন্তু তার মধ্যে ক্ষুদ্র একটি কথাই হচ্ছে পাবলিক হোল্ডিংস যেটা থাকবে, অর্থাৎ শেয়ার মার্কেটে আমাদের কয়টা থাকে? ডিরেক্টর হোল্ডিংস, পাবলিক হোল্ডিংস, ফরেন হোল্ডিংস, ইনস্টিটিউট হোল্ডিংস। তো আপনারা খেয়াল করবেন যে পাবলিক হোল্ডিংস, তো যে পরিমাণ ভলিউম হয়েছে, একটা শেয়ার আপট্রেন্ড হচ্ছে, যখন একটা শেয়ার মানে আপট্রেন্ডে যাচ্ছে শুরুর দিকে, যখন ব্রেকআউট হয় প্রাইস ক্যান্ডেলে, তখন আপনারা ভলিউম ওই সময় দেখবেন যে ভলিউমটা পাবলিক হোল্ডিংসের 8 থেকে 10% কিনা। যদি দেখেন পাবলিক হোল্ডিংসের 8 থেকে 10% ভলিউম পেয়েছে একটা শেয়ারে, এরপর শেয়ারটা শুধু বাড়তেই আছে, মনে রাখবেন ওই রকম শেয়ারে আপনারা অবশ্যই ঢুকবেন। কারণ ওই রকম শেয়ার মার্কেট পড়ে গেলেও, মার্কেট দীর্ঘদিন নেগেটিভ থাকলেও
ওই টাইপের শেয়ারগুলো সাধারণত নেগেটিভ হয় না। এবং তার কিছু প্রমাণ আপনারা মিলাই নেবেন, যেমন আমরা AIL বলছি, তারপর হচ্ছে লাভেলো আইসক্রিম বলছি, তারপর আরো এরকম, তারপর হচ্ছে সিটিজেন যেটা ইন্স্যুরেন্স যেটা বাড়তেছে। তো এই শেয়ারগুলো আপনারা যখন শুরুর দিকে একটু খেয়াল করবেন, যে ব্রেকআউট হয়েছে, দেখবেন ওই সময়ে 1 সপ্তাহ কিংবা 10 দিন টানা দেখবেন যে ওই ভলিউমগুলো হয়েছে পাবলিক হোল্ডিংস এর 8 থেকে 10% এর বেশি বা এর কাছাকাছি। তো এরপর ওই শেয়ারগুলো চলতে আছে আজকে 6 মাস 1 বছর ধরে রিটার্ন দিচ্ছে। কেন রিটার্ন দিচ্ছে? কারণ আমরা কিন্তু মনস্টার শেয়ারে বলছিলাম যে একটা শেয়ার রিটার্ন দেয়, মনস্টার শেয়ার মিনিমাম 6 মাস এবং আনলিমিটেড, এরপর হচ্ছে 1 বছর কিংবা ততোধিক সময় ধরে একটা মনস্টার শেয়ার রিটার্ন দিতেই থাকে, বারবার রিটার্ন দেয়। অর্থাৎ যে শেয়ারগুলো এই টাইপের মনস্টার শেয়ার হয়, অর্থাৎ এই শেয়ারগুলো হয় কি বায়ার স্ট্রেংথটা বেশি, অর্থাৎ বায়াররা এই শেয়ারটা ম্যাক্সিমাম শেয়ার হোল্ড করে থাকে, কিন্তু সেলারের পরিমাণ কমে যায়। ফলে কি হলো, বায়ারের শক্তি যখন একটা শেয়ার বাড়তে থাকে তখন ওই শেয়ারগুলো সাধারণত তারা পড়তে দেয় না। অর্থাৎ পড়লে তো হিউজ পরিমাণ বায়ার ওই শেয়ারে ঢুকেছে, অর্থাৎ ওই শেয়ারটা যদি কমে যায় তাহলে হিউজ পরিমাণ লোকের টাকা নষ্ট হবে, লস হবে। সুতরাং তারা নিজেরা ওই শেয়ারটা আর কমতে দেয় না। ফলে কি হয়, পরন্ত মার্কেটেও ইন্ডেক্স পড়ে গেলেও ওই শেয়ারের দাম ফিক্স থাকে, অর্থাৎ বাড়তে থাকে। 1% 2% বাড়লেও শেয়ারটা কিন্তু বাড়ে, অথবা ঠিক একটা লেভেলে থাকে। দেখবেন মার্কেট হিউজ পড়ে 900 পয়েন্ট পড়ে গেছে, কিন্তু একটা শেয়ারের দাম যেরকম ছিল ঠিক সেরকম আছে। তো এই বিষয়টা আমাদের ইম্পর্টেন্ট। আর 3 নাম্বারটা হচ্ছে ওই যে বললাম যে এটা শুরুতেই, যে একটি শেয়ার কেনার সময় আমি শুরুতেই হিসাব করে নিব যে আমি কত % লাভ সম্ভব এই শেয়ারটায়। আমি আপনাদেরকে গ্রাফেও দেখাবো, গ্রাফে দেখালে আমার 3 মিনিট লাগবে এর বর্ণনাটা। তো যখনই টার্গেট ফিল হবে তখন আপনি 70 থেকে 80% সেল করে দেন। কেন সেল করে দেবেন? আপনি প্রফিটটা বুক করলেন, 10% কিংবা 20% শেয়ার রাখলেন, আরো যদি দাম বাড়তে থাকে তাহলে বেশি লাভ হবে আপনার। কিন্তু আপনাকে প্রফিট টেক করতেই হবে, টার্গেট ফিল আপ হলে প্রফিট টেক করতে হবে। এই প্রফিট টেক যদি না করার অভ্যাস থাকে তাহলে কিন্তু আপনি এক সময় দেখবেন ওই শেয়ার মার্কেট রাতারাতি কোনো ঝড়ে এমন কমা শুরু হয়ে গেছে আপনি সেল করার অপশন পাচ্ছেন না, নেগেটিভ ভোল্টেজ। তখন কি হলো, আপনার আম যাবে সালাও যাবে। আর সেকেন্ড কথা হচ্ছে, এই পয়েন্টের আরেকটা বিষয় আছে, প্রফিট হলো, আমি প্রফিট করলাম, আমাদের একটা সহজাত প্রবৃত্তি আছে যে প্রফিট করার পর সাথে সাথে ওই দিন আরেকটা শেয়ার কিনতে হবে বা পরের দিনই কিনতে হবে। এই অভ্যাসটা আমাদের ত্যাগ করতে হবে। কারণ দেখেন ভাই, একটি ব্যাংক আপনি 1 লাখ টাকা রাখলে 1 বছরে দেয় হচ্ছে, এখন ধরি 15% যদি ধরি তাহলে 1 বছরে 15% দেয়। কিন্তু এরকম শেয়ার মার্কেটে তো এই অপরচুনিটি আছে, একদিন আপনি 10% প্রফিট করতে পারেন। সুতরাং কোন শেয়ারে 25% কিংবা 30% প্রফিট করেছেন, আপনি 1 মাস বসে থাকেন, 1 সপ্তাহ বসে থাকেন ফান্ডটা ফ্রি করে, একটা ভালো অপরচুনিটি খোঁজেন যে শেয়ারে আপনি 25% লাভ করেছেন, কেন লাভ করেছেন, কোন পর্যায়ে কিনেছেন এবং কোন পর্যায়ে বিক্রি করেছেন, এটা অ্যানালাইসিস করেন। অন্তত 2-3 দিন ধরে অ্যানালাইসিস করেন, কোন পর্যায়ে কিনেছেন, কোন পর্যায়ে বিক্রি করছেন, এত টাকা লাভ হয়েছে। তাহলে এই লাভটা যদি আপনারা অ্যাডজাস্ট করতে পারেন, করার পর ওই টাইপের শেয়ার যখন আপনি আবার পাবেন তখন আপনি এন্ট্রি নেন, দেখবেন যে আপনি লস করবেন না। বেশি লাভ না হোক কিন্তু লস করবেন না, আপনার লসের পরিমাণটা ধীরে ধীরে কমে আসবে, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর সেকেন্ড কথা হচ্ছে, আমরা আমাদের যে ফান্ডটা থাকে, আমাদের ক্যাশ, সাপোজ আমি মার্কেটে 2 লাখ টাকা আছে, আমরা কি করি, একটা ভালো শেয়ার, এটা তো ভালো শেয়ার, ওর কথা শুনে আমি লাভ করছি এর আগে, তো আমি একটা শেয়ারে সব 2 লাখ টাকা ইনভেস্ট করে ফেললাম। কিন্তু ওই যে বললাম মার্কেটে ঝুঁকি বেশি, এই মার্কেটে ঝুঁকি বেশি, অর্থনৈতিক এমন একটা নিউজ আসলো যে নিউজের কারণে পরের দিন থেকে মার্কেটে এত পতন শুরু হলো, আমি কিছুই করতে পারতেছি না, আমি না পারতেছি বিক্রি করতে, না পারতেছি কোনো করতে। অর্থাৎ প্রতিদিন যদি 10% করে 3 দিনে আমার 30% নাই হয়ে যাবে। অর্থাৎ 30% নাই মানে হচ্ছে 60,000 টাকা শেষ, 2 লাখ টাকার মধ্যে 60,000, অর্থাৎ 1,40,000 টাকা থাকবে যদি একটা শেয়ারে বিনিয়োগ করেন। এই জন্য শেয়ার মার্কেটের ধর্ম হচ্ছে, আপনার যে টাকাটা আছে 2 লাখ টাকা থাকলে 1 লাখ কিংবা 1,20,000 টাকা আপনি ইনভেস্ট করবেন, বাকি 80,000 টাকা হাতে ফ্রি রাখবেন। কেন ফ্রি রাখবেন? নতুন কোনো অপরচুনিটি আসলে সেটা গ্রহণ করবেন। তো এইভাবে যদি, এবং আরেকটা বিষয় আছে, এই যে আপনারা যারা এভারেজ করেন তাহলে নতুন করে এভারেজের সময় সুযোগ পাবেন। আর শুরুতে বলতেছি যে স্টপ লস করবেন, স্টপ লস এভারেজ করার মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে স্টপ লস না অভ্যাস করেন। কারণ মার্কেটের ধর্ম হচ্ছে, শেয়ার মার্কেটের ধর্ম হচ্ছে স্টপ লসটা খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে ট্রেডিং রুলস ফলো করতে হবে। যেমন আপনারা স্যারের যদি যারা কোর্স করেছেন, কোর্স করেও কিন্তু অনেকে লাভ করতে পারতেছেন না,
বা বিভিন্ন জায়গায় কোর্স করেছেন, লাভ করতে পারতেছেন না। তো তার কারণটা হচ্ছে, মেইন কারণ, আমি কিন্তু সব নিয়মই জানি, কিন্তু যখন ট্রেড করতে যাই তখন নিজের আবেগকে কন্ট্রোল করতে পারি না। মানে আমি আবেগকে বেশি প্রাধান্য দেই। এই মনে হয় না না আমার বিশ্বাস যে এই শেয়ারটা ঘুরবেই, এই শেয়ারটা ঘুরবেই 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 বলতে বলতে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, এই শেয়ারটা কমবে না। যেমন জিপিএস ইস্পাত, আপনারা জানেন যে এটা 50 টাকা থেকে 55 টাকার মধ্যে দীর্ঘদিন ছিল। সেই জিপিএস ইস্পাত খুব ভালো শেয়ার বাংলাদেশের, তাহলে আজকে শেয়ারের দাম কত? তারপর হচ্ছে আমরা যদি বলি, তারপর ন্যাশনাল হাউজিং, এটা 40 থেকে 50 টাকা লেভেলে দীর্ঘদিন ছিল, অনেকের ধারণা যে কমবে না, সেই শেয়ারটা আজকে কোথায় নেমে আসছে। সুতরাং মার্কেটে কমবে না বা এটা মানে বা আজকে 3 টাকা একটা দামের শেয়ার এটা বাড়বে না, এরকম কোনো নিয়ম নাই। অর্থাৎ যখন কমবে কমতেই থাকবে, যখন বাড়বে বাড়তেই থাকবে। আপনাকে সঠিক শেয়ারটা চিনতে হবে আর মার্কেট ইন্ডেক্সটা ফলো করতে হবে, যে মার্কেট এই মেইন ইন্ডেক্সটা সাপোর্ট লাইনে না হচ্ছে মানে আপনার রেজিস্ট্যান্ট লেভেলে। তো এই বিষয়গুলো ফলো করলে মার্কেটে সাধারণত অনেক লাভ করা যায়। তো এই বিষয়গুলো আমি আলোচনা করলাম এই কারণেই, কারণ ওয়েবিনারে আমাদের একটা টার্গেট আছে যে এক একটা নতুন নতুন বিষয় আমরা আলোচনা যদি আমরা করি, তাহলে ওয়েবিনারে যারা যুক্ত থাকবে তাদের অনেক উপকারে আসবে এবং এভাবেই কিন্তু শেখার একটা আগ্রহ তৈরি হবে। এবং এরপর যারা কোর্স করতে চান, তা আপনাদের পছন্দ মতো মেন্টর যারা আছে তাদের সাথে যুক্ত হবেন। যেমন হচ্ছে আমাদের স্যারের সাম্প্রতিক একটা ব্যাচ শেষ হয়েছে এবং নতুন একটা ব্যাচ সামনে চালু হতে যাচ্ছে। তো সেই ব্যাচেও যারা আগ্রহী থাকবেন তারা যুক্ত হতে পারবেন। তো আমি কয়েকটা বিষয় আলোচনা করি, যে পয়েন্টগুলো আলোচনা করলাম এই পয়েন্টগুলোর আমি একটু ব্যাখ্যাটা দিই একটু, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আলোচনা যেটা করলাম সেটা আসলে কতটুকু সঠিক, তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন, আমি এখানে একটু আগে আপনাদেরকে বললাম যে মোটামুটি ওই 20,000 শেয়ারটাতে আমরা একটু যাই, তাহলে আমরা একটা বুঝতে পারবো যে এটা একটা আপট্রেন্ডি শেয়ার। হ্যাঁ, তো এই আলোচনাটা আমরা করি, তাহলে আপনারা অনেকটাই বুঝতে পারবেন বিষয়টা। এই যে 20,000 শেয়ার, এটা হ্যাঁ 20,000 একটা শেয়ার। তবে বলে রাখি, যেমন আমি আমার নিজের ক্ষেত্রে বলি, এই শেয়ারটা আমি বাই করেছি হচ্ছে যখন শেয়ারটা 38 টাকা। খেয়াল করে দেখেন, এই যে আপনারা কালো যে দাগটা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে না? দেখা যায়? দেখতে পাচ্ছেন তো না? দেখা যায়। আচ্ছা, এই কালো দাগটা ক্রস করেছে, এই কালো দাগটা হচ্ছে কি 150 দিনের মুভিং এভারেজ, ঠিক আছে? তো 150 দিনের মুভিং এভারেজ যখন এই শেয়ার দাগটা ক্রস করে, তখন শেয়ারটার দাম ছিল 38 টাকা। তো এই 38 টাকা লেভেলে আমি কিন্তু শেয়ারটাতে ঢুকেছিলাম, এখন পর্যন্ত আছি। অর্থাৎ এটা আমার মাদার শেয়ার। আমি এই শেয়ারটা যখন কারেকশন যায় তখন কিনি, মানে আবার কিনি। তো এই বিষয়গুলো আলোচনা করলাম। তো আমি একটু আগে বললাম যে আমরা শেয়ারটা কিভাবে সিলেকশন করব। দেখেন, এই শেয়ারটাই আমি বলি, এই শেয়ারটা 9 দিনের মুভিং এভারেজে যখন শেয়ারটা যখন আবার এই যে কারেকশন হলো, কারেকশন হওয়ার পর এখান থেকে দেখেন 53 থেকে আপট্রেন্ড। কিন্তু আমি একটু আগে বললাম আপনাদের যে 9 দিনের মুভিং এভারেজের উপরে যখনই আমি ক্লোজ প্রাইস পাবো আমি বাই দিব। এবং 59 টাকায় যদি আমি এই শেয়ারটা কিনি, 59 টাকায় যদি কিনি, তাহলে আমার স্টপ লস হবে হচ্ছে কয় টাকা? 56 টাকা। অর্থাৎ আমার 4 টাকা এখানে আমি রিস্ক নিলাম, 4 টাকা। অর্থাৎ 56 টাকার নিচে আসলে আমি এটা কি করে দিব? বের হয়ে যাব। 56 টাকার নিচে আসলে বের হয়ে যাব। কিন্তু দেখেন, এখান থেকে আমি কিনলাম 59 টাকায়। 59 টাকায় কেনার পর শেয়ারটা কত টাকায় গেছে? 71 টাকায়। অর্থাৎ 4 টাকা আমি রিস্ক নিয়েছি, কিন্তু আমার রিটার্ন আসছে 12 টাকা। অর্থাৎ 1:3 অর্থাৎ আমার টার্গেট ফিল আপ হয়ে গেছে। আমার 30%, মানে 4 টাকা রিস্ক নিয়েছি। খেয়াল করেন, আমি 4 টাকা রিস্ক নিয়েছি এখানে, মানে 4 টাকা রিস্ক নিয়েছি, কিন্তু আমি রিটার্ন পাইছি 12 টাকা। অর্থাৎ আমার টার্গেট ফিল আপ। মানে 1 টাকার বিপরীতে আমার ইনকামের টার্গেট ছিল 3 টাকা। আমার টার্গেট ফিল আপ হয়ে গেছে, আমাকে বিক্রি করতে হবে। অর্থাৎ আমি 70 থেকে 80% শেয়ার এখানে বিক্রি করে দিব। এবং এই শেয়ারটা দেখেন আবার 9 দিনের মুভিং এভারেজ এসে আবার বাউন্স করতেছে। অর্থাৎ এবং এই শেয়ারগুলোর একটা বেনিফিট আছে। দেখেন, ভলিউম যদি আমরা চিন্তা করি, দেখেন তো ভলিউমটাও আপট্রেন্ড কিনা? ক্রমাগত আপট্রেন্ড। ভলিউম হচ্ছে ক্রমাগত গ্রিন এবং আপট্রেন্ড, ক্যান্ডেলও আপট্রেন্ড। অর্থাৎ এই শেয়ারটা দেখেন মার্কেট পড়ে গেছে কত, 900 পয়েন্টের মতো পড়ে গেছে, কিন্তু এই শেয়ারটা প্রফিট দিয়েছে। তো এই টাইপের শেয়ার আপনাদেরকে চিনতে হবে। চেনার জন্য আপনাকে কোর্স করতে হবে। আপনি নিজেও বাসায় প্র্যাকটিস করতে পারেন, বিভিন্ন মেন্টর অথবা মিজান স্যারের যারা প্রতি 2 মাসে একটা করে ব্যাচ যুক্ত, সেখানেও আপনারা যুক্ত হতে পারেন। তো এই বিষয়গুলো আপনাদেরকে কিন্তু ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে।
তো এই রুলস গুলো যদি যারা ফলো করবে না, অর্থাৎ দেখেন আমি যদি 56 টাকা আসতো আমি বেচে দিতাম, বেচে দিয়ে আবার কিনতাম কোথায়, এইখানে, অর্থাৎ 53 টাকা অর্থাৎ 52 টাকায় আসলে আমার আবার একটা এইখান থেকে এসে যদি সেটা আবার বাউন্স করে তাহলে আমি আবার 52 টাকায় কিনতে পারবো। অর্থাৎ দেখেন আমার টাকাটা সেফ থাকলো, আমি 52 টাকায় আবার এন্ট্রি নিতে পারবো, আমাকে তো কেউ তাড়া করতেছে না, কারণ এটা পারপিচুয়াল মার্কেট, চলতেই থাকবে, একটা না একটা অপরচুনিটি আসবে, 350টা শেয়ার থেকে কোনো না কোনো সুযোগ আসবে। সুতরাং এই বিষয়টা লক্ষ্য রেখে আমাদেরকে ব্যবসা করতে হবে, তাহলে জিনিসটা হচ্ছে কি, তাহলে আমি কিন্তু লস করব কম, প্রফিটের মাত্রা বেশি আসবে। আমি কিন্তু একটু আগে দেখিয়েছি যে আমি একটা টার্গেটে আমার পূরণ হয়েছে, অর্থাৎ 25% আমি প্রফিট করেছি, আর তিনটা এন্ট্রিতে আমার 7% করে লস হয়েছে, কিন্তু আমি যখন একুমুলেশন করতেছি তাও আমার প্রফিট থাকে 1%। আমি একেবারে হাতে কলমে আপনাদের দেখাই দিলাম। তো এই বিষয়গুলো যারা ট্রেড করার সময় তারা মাথায় রাখবে, তারা কিন্তু অবশ্যই লাভ করবে। অথবা আপনারা যারা প্রতিদিন ট্রেড করতে চান না, লং টার্ম ট্রেড করতে চান, তাদের জন্য বলি, তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে, দেখেন এই বিজনেসারি শেয়ারটা 2021 সাল থেকে আজকে 2024 সাল কয় বছর হচ্ছে? 3 বছর, 3.5 বছর হচ্ছে। 3.5 বছর ধরে দেখেন শেয়ারটা কিন্তু আপট্রেন্ড, ক্রমাগত আপট্রেন্ড, অর্থাৎ যে যে দামে কিনেছে তাকে কিন্তু এই শেয়ারটা কাউকে খালি হাতে এখন পর্যন্ত ফেরায়নি, অর্থাৎ যে যে দামে কিনেছে সেই দামে কিন্তু লাভ করেছে। যারা লং টার্ম ইনভেস্ট করতে চান এই রকম শেয়ার দেখে আপনারা ইনভেস্ট করবেন, যেটা হচ্ছে ইপিএস ক্রমাগত পজিটিভ এবং শেয়ার এরকম 1 বছর 2 বছর 3 বছর ধরে ক্রমাগত আপট্রেন্ড আছে। যখনই কারেকশনে পাবেন তখনই আপনারা শেয়ারটা বাই করবেন, লং টার্মের জন্য কিনে ফেলাই রাখবেন। দেখবেন এই টাইপের শেয়ার মার্কেট ধসে গেলেও আপনার এই টাইপের শেয়ার আপনারা লস খুবই কম করবেন। এবং ওই যে ফর্মুলা আছে, যদি স্টপ লস নেবেন 7% না হলে স্টপ লস নিয়ে আবার যখন যেখান থেকে একটা সাপোর্ট পাবে গিয়ে বাউন্স করবে, স্মার্ট মানি সহ আবার বাই করবেন। তো এইভাবে যখন আপনারা যদি একটা দুইটা শেয়ারই যদি ট্রেড করতে থাকেন, আপনার কন্টিনিউয়াসলি এবার মানে সার্কেল হিসেবে যদি যখন কমবে তো কিনবেন, সাপোর্ট লাইনে কিনবেন, রেসিস্ট্যান্টে বেচবেন, তো একটা দুইটা শেয়ারই দেখবেন আপনারা হিউজ লাভ করতেছেন। 350টা শেয়ার আপনার জন্য না। যেমন আমি হিন্দু ধর্মের, তো আমাদের এক এক দেবতার মানে পূজার সময় এক এক রকম ফুল লাগে, অর্থাৎ সব দেবতার সব ফুল দিয়ে পূজা হয় না। তো 350টা শেয়ার আছে মার্কেটে, কিন্তু 350টা শেয়ার আপনার জন্য না। আপনার জন্য যেগুলো আপনার সাথে যায়, আপনার স্ট্র্যাটেজির সাথে যায়, এরকম শেয়ার আপনারা সিলেক্ট করে রাখবেন। সেখান থেকে ওই যেমন 10টা কিংবা 5টা শেয়ার সিলেক্ট করলেন, এর বাইরে আপনি ট্রেড করবেন না, মার্কেট জাহান্নামে যাক। দেখা যাচ্ছে ওর মধ্যেই আপনি শুধু ট্রেড করেন, দেখবেন আপনার লসের পরিমাণ কম হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের আজকের মানে স্যার আমাকে যে সুযোগ দিয়েছেন, আমি নাই করে প্রায় আধা ঘন্টা সময় নিয়েছি, এজন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। এখন কারো প্রশ্ন থাকলে করতে পারেন কোনো বিষয়ে, আমি স্যারকে দিচ্ছি, মানে আমার আজকের ইয়েটা এখানেই শেষ। আমার দাদা আমি একটু অ্যাড করি। আপনি যে একটা লাইন বলছেন যে এই অল্প একটু প্রফিট হলেই অনেকে শেয়ার ছেড়ে দেয়, এই টেন্ডেন্সিটা আমি আসলে রিসেন্টলি দেখছি অনেকের মধ্যেই। আসলে এইটা কিন্তু অনেকটা ওই যে লসে সেল দেওয়ার মতোই আমার কাছে মনে হয়েছে, যেটা যে 1% 2% লাভ হচ্ছে ছেড়ে দিচ্ছে, মানে এর চেয়ে তো আসলে 5% লস সেল দেওয়া মানে অনেকটা ওই ধরনেরই মার্কেট, কিন্তু এর ফলেও ডাউন হয়েছে না। এই আনিস ভাই আমি এই জন্যই অ্যাড করি, একজন লোক বলে যে আমি ডেমো ট্রেড করি বা নরমাল ট্রেড করি, অনেক লাভ করি, কিন্তু আমার মাস শেষে লাভ থাকে না। তার কারণটা হচ্ছে উনি একটাতে যে পরিমাণ লস করে, তো 10টা ট্রেডে লাভ করে তার হচ্ছে কম পরিমাণে, ফলে আলটিমেটলি মাস শেষে দেখা যাচ্ছে তার ইকুইটি শেষ হয়ে গেছে, কিন্তু লাভের পরিমাণ নাই। এই টেন্ডেন্সিটার মেইন কারণটাই হচ্ছে অজ্ঞতা এবং মার্কেট সম্পর্কে তার ধারণা না থাকা, এবং আমি কোন পর্যায়ে কিনতেছি। যেমন এই শেয়ারটা বিজনেসারি, যেমন যারা লং টার্মে ইনভেস্ট করে 2021 সালে এই দাগে যারা কিনেছে, দেখেন আমি বলি 17 টাকায় যারা কিনেছে, সে যদি মনের মধ্যে সংকল্প করে যে আমি আজকে 17 টাকায় শেয়ারটা কিনলাম, যতদিন এই ব্ল্যাক লাইন, এই যে ব্ল্যাক লাইনকে অতিক্রম করবে না ততদিন আমি শেয়ারটা সেল দিব না। দেখেন তো 2021 সালে 17 টাকা, আজকে 2024 সাল, এই শেয়ারটা কি এই ব্ল্যাক লাইন কি টাচ করছে এখন পর্যন্ত? না, 150 এর নিচে নামে নাই। না 150 এর নিচে নামছে, এখনো নামে নাই। তাহলে এই শেয়ারটা আমার ধরে থাকতে কোনো সমস্যা আছে লং টার্মে? আজকে 17 টাকা এক শেয়ার 70 টাকা আসছে, কয় গুণ হয়ে গেছে দেখেন তো। 17 টাকার একটা শেয়ার 71 টাকা হয়ে গেছে, কত গুণ হয়েছে? মার্কেটে এত ঝড় গেছে। এই শেয়ারটা তো এই সেই শেয়ার যে শেয়ার দিয়ে আসলে মাছের তেলে মাছ ভাজা যায়। এক্স্যাক্ট। তো যারা অ্যানালিসিস জানে না তাকে যদি এই পয়েন্টটাই শেখানো যায় যে ভাই আজকে এই শেয়ারটা কিনে দিলাম, যতদিন এই ব্ল্যাক লাইন অতিক্রম করবে না ততদিন সেল দিবি না,
সে যদি আজকে 4 বছর হয় তাহলে তার ফান্ডটা কত গুণ হয়ে গেছে, তাহলে 14 টাকা হচ্ছে 5 14 70 অর্থাৎ 5 গুণ। তো এই ছিল হচ্ছে, কেমন লাগলো আপনাদের আজকের ওয়েবিনার, একটু যদি আপনাদের মতামত দিতেন তাহলে আমাদেরও ভালো লাগতো, এবং আপনাদের যারা নতুন এই ওয়েবিনারে যুক্ত হয়েছেন আমরা একটু মতামত চাই আপনাদের কাছ থেকে। জি, ভালো লেগেছে, নতুন একটা জিনিস শিখলাম আজকে আবার। আর তপনদার কথা তো এমনিতেই ভালো লাগে। হ্যালো, খুব ভালো লেগেছে, আর নতুন কিছু আইডিয়া আরো ভালোভাবে শিখলাম, এবং আশা করি এটাকে আমরা কাজে লাগাইতে পারবো, আরো কনফিডেন্স বাড়লো। তো অনেক অনেক ধন্যবাদ আমাদের তপন দাদাকে। মনে হয় আরো শিখলে আরো ভালো লাগে নাকি? কি আরো চলবে নাকি? সমস্যা নেই। না, অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে সময় 27 মিনিট ওভার হয়ে গেছে অলরেডি। তো খুব খুব জরুরি কোনো প্রশ্ন যদি থাকে আপনাদের একটু বলতে পারেন, বা মেসেজ। আর আসলে নতুন করে শেয়ার নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা একটা জিনিস বুঝলাম যে আসলে স্টপ লস না নেওয়া কিন্তু একটা শেয়ার বিনিয়োগকারীর খুবই বড় বোকামি, ভুল। স্টপ লস আসলে নিতেই হবে। আর যদি স্টপ লস আমরা সঠিকভাবে সঠিক সময় নিতে পারতাম তাহলে কিন্তু আমাদের এই যে 40-50% যারা লস করি, এই জিনিসটা কিন্তু হইতো না। আর আরেকটা ব্যাপার হলো যে এই খারাপ বাজারেও কিছু কিছু শেয়ার কিন্তু বাড়তেই আছে। তো এইসব শেয়ারগুলো চিনে সঠিক সময় বিনিয়োগ করলে কিন্তু আসলে লস হওয়ার সম্ভাবনা থাকে খুবই কম। তো আশা করি সবাই শেখার চেষ্টা করবেন, শিখে যেখানেই শেখেন শিখতে হবে, না শিখে আসলে ব্যবসা করা খুবই কঠিন। তো আমরা আজকে বিদায় নিতে পারি। আর তার আগে যদি কারো খুব আরও কোনো মেসেজ যদি বিএসসিসির কাছে দেওয়ার থাকে বলতে পারেন 1-2 মিনিটের মধ্যে। মেসেজ নাই, মোটামুটি আমাদের সব কভার হয়ে গেছে না, যেসব মেসেজগুলো ছিল মোটামুটি আমরা এগুলো জানাবো ইনশাল্লাহ। যদি বিএসসিসি এগুলো আমলে নেন তাহলে আমরা একটা বড় মার্কেট পাবো ইনশাল্লাহ, ভালো মার্কেট পাবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, আমি আলমগীর বলছি। আসসালাম। জি আলমগীর ভাই, আমি আপনার ওই যে আবার প্রশিক্ষণটা কবে শুরু হইব, আমি ওই জয়েন করব আর কি। আচ্ছা, এটা আমাদের 15ই মে। আমরা একটু মানে দেরি করে ফেললাম, একটু সমস্যা ছিল, একটু অসুস্থ হয়ে পড়ছিলাম। আগামী 15ই মে শুরু হচ্ছে আমাদের সেকেন্ড ব্যাচ, এই 16তম ব্যাচ। আচ্ছা, যোগাযোগ কয়দিন আগে করা লাগবে যোগাযোগ? না, ওই যে আমাদের গ্রুপে একটা ফর্ম দেওয়া আছে, ফর্মটা ফিল আপ করলে আমি বিস্তারিত জানাই দেবো আর কি পরবর্তী মেইলে। ফর্মটা ফিল আপ করেন। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তো ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।